হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। খাবার টেবিলে আসলেন নীরব সাহেব, সাথে আবিরের বাবা রাহুল সাহেবও আছে। আশরাফ সাহেব বাড়ির উঠানে লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই গাছের নিচে কতই না স্মৃতি জড়িয়ে আছে ওনার। তখনও নীরব সাহেবের বাড়ি এত বড় ছিল না, আর না ছিল এত জনগণ। সময় বয়ে চলে, পরিবর্তন হয় প্রকৃতির, পাল্টে যায় মানুষ। বর্তমানটা হয় স্মৃতির পৃষ্ঠায় অতীত ইতিহাস। আশরাফ সাহেব ফোন বের করলো। নীলিমার নাম্বারে কল দিলেন তিনি। নীলিমা রিসিভ করে। দুজনেই চুপ হয়ে আছে। দুজন ভাবছে হয়তো ওপাশে থাকা মানুষটা আগে কথা বলবে, কিন্তু কেউই কথা বলছে না। চুপ হয়ে নিঃশ্বাসের শব্দ শুনছে। বেশ কিছু সময় এমন চুপচাপ থাকা দেখে আশরাফ সাহেব বলল, নীলি, লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছি। জানো, গাছটা অনেক মোটা হয়ে গিয়েছে। আগের মতো লাফ দিয়ে গাছ থেকে লিচু পারা যায় না। রোজ বিকেলে লিচুর পাতা ছিঁড়ে বাঁশি বানাতাম। তুমি বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকতে। আমি পিছন থেকে যে তোমার কানের কাছে জোরে বাঁশি বাজিয়ে দৌড়ে পালাতাম। তুমি দৌড়ে এসে বলতে, আমাকেও একটা বাঁশি বানিয়ে দাও না, আমিও বাজাবো। তোমাকে জড়িয়ে ধরে উঁচু করে গাছ থেকে পাতা ছিঁড়ে নিতাম। এরপর তোমাকে বাঁশি বানিয়ে দুজন একসাথে বাজাতাম। এসব কেন বলছো তুমি? এগুলো থেকে বহু বছর আগে বেরিয়ে এসেছি আমি। আমি চাই না তুমি আবার এইগুলো আমাকে বলো। আমি রাহুলকে এখন অনেক ভালোবাসি। ওর ছেলে আবির আর ওর মেয়ে রিয়া এখন আমার সবকিছু। গ্রামে আসবে না আর? না, কেন? আমার ভালো লাগে না গ্রাম। শহরটাই এখন নিজের মনে হয়। খেয়ে ছড়াতে? আবির না খেলে আমিও খাই না। আবির মনে করে আমি ওর আব্বুর থেকে কম ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসাটা নীরবেই প্রকাশ পায়। যেমনটা আমার ক্ষেত্রেও ছিল। রাখছি। আবির খাওয়ার আগে আমাকে কল দেয়। নীলিমা বেগম ফোন কেটে দেয়। আশরাফ সাহেব পেছনে ঘুরতেই দেখে ওর বাড়ির কাজের লোক শিমুল এসেছে, হাতে দুটো কাপড়ের ব্যাগ। রিধির প্রয়োজনীয় কাপড় শিমুল নিয়ে চলে এসেছে। আশরাফ সাহেব ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে আসে। ব্যাগ দুটো ঠিক মতো রেখে খাবার টেবিলে এসে বসলো। আবির সিঁড়ি দিয়ে নিচে নামছে। রুম থেকে বেরিয়ে ওর মাকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু আবারও ব্যস্ত দেখেছিল। আবির ফোন পকেটে রাখতে যাবে, তখনই সেটা বেজে উঠল। তাকিয়ে দেখে আম্মুর নাম্বার। আবির রিসিভ করে। আম্মু, এত কিসের ব্যস্ততা তোমার? তোমার এই নাম্বার তো কখনো ব্যস্ত থাকে না, তাহলে কেন? জানতে পারবা সময় হোক। বলো, গ্রাম কেমন লাগছে? আম্মুর কথা মনে পড়ছে? কেন পড়বে না? গ্রাম জাস্ট অসাম। তুমি চলে আসো গ্রামে। না রে, গ্রামে আসবো না। তুমি তো আসবেই, আমি নিয়ে আসবো তোমাকে। আচ্ছা যাও, খেয়ে নাও, পরে কথা হবে। আচ্ছা, টাটা। আবির ফোন কেটে দিল। ধীর পায়ে সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। রিধির দিকে চোখ চলে যায়। মুখে কেমন যেন একটা রক্তিম আভা ফুটে উঠেছে। মনে হচ্ছে রিধি গোসল করে এসেছে। আবিরের দিকেও তাকায় রিধি। আবিরকে তাকিয়ে থাকতে দেখে রিধি মুচকি হাসলো। আবিরও একটা হাসি দিল। আবির খাবার টেবিলের সামনে আসে, চেয়ার টেনে টেবিলে বসলো। নীরব মামা বলে, আবির, আজকে তোকে অনেক বড় ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। কেন? ক্রিকেট ম্যাচ জেতানো আর রিদিকে বাঁচানোর জন্য। এটা কোনো কথা? মামার জন্য যদি কিছু না করতে পারি, তাহলে কিসের মামা বাড়িতে আসলাম? আবির পাশে তাকিয়ে দেখে তিশা এসেছে ভাত বেড়ে দিতে। বড় গামলার প্রায় সব ভাত আবিরের প্লেটে ঢালা শুরু করে। আবির বলল, তিতা, এটা কিসের ভাত? আমি মোটেও দিতা না, বুঝলেন? আপনি নয় গোবর। আবিরের মাথায় তিতার মতো গবর নেই, বুঝলে? উফ, আমার নাম তিশা, তিতা না। কথা কি কানে যায় না তোমার? যায়,
কিন্তু ভাতে চিনি কেন? চিনি মানে? ভাত মিষ্টি লাগছে। কই দেখি। তিশা কথাটা বলে আবিরের প্লেট থেকে ভাত তুলে গালে দিল। চিবিয়ে ভাত খেয়ে তিশা বলল, কই, ভাত তো ঠিকই আছে, মিষ্টি তো লাগছে না। আর ভাতে কি কেউ রান্নার সময় চিনি দেয় নাকি? আমি কখন বললাম রান্নার সময় চিনি দেয়? তাহলে মিষ্টি লাগছে বললে যে? তো মিষ্টি লাগবে না? এত মিষ্টি একটা মেয়ে মিষ্টি হাত দিয়ে ভাত বেড়ে দিয়েছে, ভাত তো মিষ্টিই লাগবে। বাপরে, কিন্তু মিস্টার, আমি তো মিষ্টি নই। জানি, তুমি তিশা নাও, তিতা। তিশা রাগ দেখিয়ে চলে যায়। আবির ওর বোন রিয়ার পাশে বসেছে। রিয়া হয়ে তাকিয়ে দেখেছে এতক্ষণ আবির আর তিশার ব্যাপারগুলো। রিয়া আবিরের দিকে সরে এসে বলল, গোবর ভাইয়া, সরি মানে আবিরের বাচ্চা। তোর ভাইয়া, তুই কি শুরু করলি? খাবার খাওয়া শুরু করলাম। ও গড, তুই জানিস চৈতি আমাকে জড়িয়ে ধরে কি পরিমাণে কান্না করেছে? ওর আব্বুকে তোর কথা বলার প্রস্তুতিও নিয়েছে। আমি অনেক কষ্টে বুঝিয়ে সামলে নিয়েছি। এই না হলে বোন? শোন, কোনো ছেলে মেয়ে পটাতে চাইলে যদি তার একটা বোন থাকে তাহলে সেই ছেলের এক গাদা জিয়েব হবে, এতে কোনো সন্দেহ নেই। বোন তো হেল্প করবেই। এত খুশি হওয়ার কিছু নেই, চৈতি কিন্তু তোর ব্যাপারে সিরিয়াস। তো আমি তো মজা করেছি, এটা পেলে বয়দের কাজ। মেয়ে দেখো ভালো লাগবে পটাও, কয়েকদিন প্রেমের নাটক, মজা করো, তারপর ব্রেকআপ। প্যারা কিসের, জাস্ট চিল। ভাইয়া, কাজ কিন্তু তোর ঠিক হচ্ছে না। মেয়েদের মন সস্তা নাকি? যখন ইচ্ছে সেটা নিয়ে খেলা করবে। আবিরকে জ্ঞান দিবি না, মেয়েরা যখন ছেলেদেরকে ঠকায় তখন সেটা কিছু না। যারা করে তাদের সাথে তুই যা খুশি কর, কিন্তু কেন তুই এসব মেয়েদের সাথে প্লে বয়গিরি দেখাবি? আমার ইচ্ছে, চুপচাপ খা, না হলে চর দিয়ে রুমে পাঠিয়ে দিব। তুই ভালো হ, একদিন দেখবি তোর সাথে কেউ ভালোবাসা নিয়ে মাইন্ড গেম খেলে দিয়েছে, তখন বুঝবি কেমন লাগে। তৃষা আপুকেও ছাড়িসনি। কয়টা লাগে ভাইয়া তোর? আবিরকে কষ্ট দিবে এমন মেয়ে এলাকায় কেন, সারা শহরে পাবি না। প্লে বয়রা এইরকমই হয়। যা, তোর সাথে কথা বলবো না। আবির খেতে থাকে। ওর ফোনে একটি মেসেজ আসলো। আবির দেখে জ্যোতির নাম্বার থেকে মেসেজ। সেখানে লেখা, আবির তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও তো। আবির সাথে সাথেই পাঠিয়ে দিল। রিয়া বলল, কার মেসেজ ও? জ্যোতিকে আমার ফেসবুকের আইডি পাস দিলাম। বাবা! বেশ কিছু সময় পর মিথির ফোন থেকে মেসেজ আসলো। মিথিও আবিরকে বলল, আবির, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দাও তো। আবির মিথিকেও পাসওয়ার্ড দিল। এভাবে আরো তিনজনকে আবির ওর ফেসবুক আইডি দিয়ে দিল। রিয়া হা হয়ে আবিরের কাজ দেখছে শুধু। রিয়া বলল, আমি প্ল্যান করে তোর জিএফদের বলেছিলাম তোর ফেসবুক আইডির পাস দিতে। ভেবেছিলাম তুই দিবি না, কিন্তু 5টা মেয়েকেই আইডির পাস দিয়ে দিলি। ওরা 5 জন যদি এখন ঝামেলা করে? কিভাবে ঝামেলা করবে? শোন, আবির নামে আমার 10টা আইডি আছে। সব আইডিতে একই প্রোফাইল পিকচার, একই কভার পিক, একই বায়ো, সবকিছু প্রথম আইডির মতো একই রকম। প্রতিটা আইডি থেকে বাকি 9টা আইডি ব্লক করা, যেন কেউ বুঝতে না পারে। আর কোনো আইডি আছে, প্রতিটা আইডি থেকে একজনের সাথে চ্যাট করি, আর সে হলো আমার ফেক জিএফ। সে চাইছে পাঁচ, তাই ওর সাথে যেটা থেকে চ্যাট করেছিলাম সেই আইডিটা দিয়েছি। এভাবে যে চেয়েছে সবাইকে এরকম ভাবে আইডি দিয়েছি। ওরা যাবে আইডিতে, যা খুশি করবে, তাতে কি। রিয়েল আইডি তো আছেই আমার, আর সেটা গোপনে থাকে, বুঝলি কিছু? রিয়া হাবার মতো তাকিয়ে থাকে আবিরের দিকে। কি জিনিয়াস ওর ভাই। রিয়া ভেবেছিল আবিরকে একটু প্যারায় ফেলতে, কিন্তু সে নিজেই অবাক হয়ে গেছে। এত বুদ্ধি ও কোথায় রাখে? কিভাবে করে এত কিছু আবির? এসব ভাবতেই রিয়ার পেট ভরে গেছে। রিয়া খাবার ছেড়ে উঠে চলে যায়। আবির মুচকি হাসতে থাকে, মনে মনে বলে, আমি পেলে বয়, আমাকে ধরা এত সহজ না। কিন্তু মনে হচ্ছে
আমি খুব তাড়াতাড়ি একজনকে ভালোবেসে ফেলতে যাচ্ছি। আবিরও প্রতিটা ফেসবুক আইডিতে গিয়ে অন্য জিএফদের আইডিগুলো ব্লক করে দিয়েছে, যেন সার্চ করেও কিছু খুঁজে না পায় কেউ। আবির সত্যিই একজন পাকা খেলোয়াড়, আর প্রেম বিষয়ে তো আরো বেশি জেনিয়াস আবির। আবির প্লেটে অল্প ভাত রেখে উঠতে যাবে, তখনই তিশা ডালের বাটি নিয়ে নীরব সাহেবের দিকে এগিয়ে আসছিল। আবির উঠে তখনই চলে যাবে, সাথে সাথেই তিশার সাথে আবিরের ধাক্কা লাগে, আর ডালের বাটি তিশার ওপরে গিয়ে পড়ে। বাটিতে থাকা সব ডাল তিশার গলায় পড়ে, সেসব গড়িয়ে নিচে পড়তে থাকে। সবাই তিশা আর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুখ বেঁকিয়ে তাকিয়ে আছে তিশার দিকে। তিশার চোখ গোল গোল করে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির ভদ্রতা প্রকাশে একটা হাসি দিয়ে চলে যেতে যাবে। তিশা জোরে চিৎকার দিয়ে উঠে বলল, আবিরের বাচ্চা, গোবর, এটা কি করলে তুমি? একদিন গায়ে কাটা, আজকে গায়ে ডাল ফেলে চলে যাচ্ছ? শয়তান বান্দর ছেলে কোথাকার! কি? আমি গোবর? তুমি তিতার মতো করে কথা বলছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি। তুমি করেছো ইচ্ছা করে। ফাজিল ছেলে, মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি, বকের গলা বানিয়ে রাখছো। নিজের গল টিপে যাও, বুড়ি জিরাফের গলা তোমার। আবির, গোবর! তিশা, তিতা, নিম পাতা। সুপ্তি, চৈতি আর রিয়া এসে তিশাকে আটকায়। রিদিও ঘোরাতে ঘোরাতে আবিরের সাইডে এসে দাঁড়ালো। তিশাকে বলল, তৃষা, কি করছো? বড়দের সামনে ঝগড়া বাঁধাচ্ছ কেন? রীতি, তুমি ওই বান্দর মার্কা ছেলে তামিল মুভি ভিলেনের সাইডে যাচ্ছ কেন? তুমি তো একটা তামিল মুভির সাইডের নায়িকা, আর রিদি হলো রিয়েল নায়িকা, তাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। চুপ করো সবাই। তৃষা, যাও ড্রেস চেঞ্জ করো। আর তোমাকে তো আবির বলেছে, ইচ্ছে করে করেনি। তবু আবির সরি বলেন তৃষাকে। সরি তিতা। বিয়াদব, গোবর! আবার রিধি একটু জোর গলায় কথাটা বলল। তিশা চলে যায়। আবির ফাজিলময় একটা হাসি দিল। আশরাফ সাহেব রিধি আর আবিরের পাশাপাশি দেখে অনেক কিছুই ভাবছে। রাহুল সাহেব ভাবছে, আবির তো ওর মায়ের কথা ছাড়া কারো আদেশ ঠিকমতো মানেই না, অথচ রিধি সরি বলতে বলার সাথে সাথেই আবির সরি বলল। ঘটনাটা কি? এমনটা তো হওয়ার কথা না। কি হয়েছে আবিরের? আবির নিজেই অবাক হয়। সে আগে কখনো কোনোদিন করেনি, এটাই সে আজকে করলো। তবে রিধি কেন আবিরের সাইডে এসে তিশাকে চুপ করালো? আচ্ছা, আবির যা ভাবছে রিধিও কি আবিরকে নিয়ে সেটা ভাবছে? ওইদিকে নহিদের সাথে আসা দুজন ছেলে আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। পারভেজ নামের একটা ছেলে রাকিবকে বলল, দোস্ত, তোর তিশার মতলব অন্যরকম লাগছে। এই আবির ছেলেটার প্রতি তোর তিশার একটু বেশি গুরুত্ব দেখালো। আমার তিশা না, বল তোর রিদি বেশি গুরুত্ব দিয়েছে। দেখলি না, তিশা আবিরকে বকছিল, কিন্তু রিদি এসে সেটা থামিয়ে দিয়েছে। দোষটা ওদের না, প্রবলেম হলো আবিরের। এই আবির যত সব সমস্যা করছে, বেটাকে সরাতে হবে আমাদের রাস্তা থেকে, তাহলে তিশা আর রিধি আমাদের হবে না। ওকে, তাহলে বিয়ের দিন রিধি আর তিশাকে প্রপোজ করব, কিন্তু তার আগে আবিরকে সরিয়ে ফেলবো আমরা। বন্ধুদের সবাই এক জায়গায় থাকতে বলবি, আমরা তো পথযাত্রী, আমরাও দেখবো সেদিন। কিছুক্ষণ পর যে যার মতো খাবার খেয়ে উঠে পড়লো। আবির বাইরে আসলো। ওই লিচু গাছের নিচে এসে বসলো আবির। নহিদেরা চলে যায়। কিছু সময় পর রিধি আসে সেখানে। রিধি আজকে স্বাভাবিক ড্রেস পরেই এসেছে। গায়ে একটা ওড়না, মাথায় ওড়না দিয়ে ঢাকা। রাতের অন্ধকার আর বাইরের আলোতে রিধিকে অন্যরকম একজন সুন্দরী লাগছে। আবির বলল, আপনি এখানে? পায়ের কি অবস্থা? ভালো আছে। আপনার পিঠ ঠিক আছে তো? আমার গায়ে জন সিনার মতো শক্তি, কিছু হয় না। আবির রিধির দিক থেকে চোখ সরিয়ে নিল। আবির ভাবে, আচ্ছা, রিধি কি আমার প্রতি ইমপ্রেস? কিছু মাথায় আসছে না। অন্যদের বেলায় এক গাদা আইডি থাকে মেয়েদেরকে ইমপ্রেস করার, কিন্তু
এখন নিজের বেলা কিছুই মাথায় আসছে না। কথাগুলো আবির লিচু গাছের দিকে তাকিয়ে ভাবছে। রীতিও আবিরের দৃষ্টি অনুসরণ করে তাকায় সেদিকে। রীতি বলে, লিচু পাতা পেঁচিয়ে বাঁশি বানানো যায়, জানেন? জানি, বানাতে পারি আমি। সত্যি? আমি বানালে বাজেই না। আমাকে বানিয়ে দেবেন একটা, প্লিজ? আবির বসার জায়গায় দাঁড়িয়ে জোরে একটা লাফ দিয়ে অনেকগুলো পাতা ছিঁড়ল। প্রথম পাতা পেঁচিয়ে একটা বাঁশি বানায়। জোরে একটা ফু দিল পাতার বাঁশিতে। বেশ জোরেই বাজলো বাঁশিটা। রিধি খুশিতে বলল, আমার কাছে দিন, এবার আমি বাজাবো। আবির রিধির মুখের দিকে বাঁশিটা বাড়িয়ে দিল। রিধি সেটা না ধরেই বাঁশিটা মুখে নিয়ে ফু দিল। বাঁশি বাজতে থাকে। একবার রিধি ফু দেয়, আর একবার আবির ফু দেয়। দুজনে বাঁশি বাজানোর খেলায় খুব মজা পাচ্ছে। তিনজন দূরে দাঁড়িয়ে আবির আর রিধি বাঁশি বাজানোর খেলা দেখছে। একজন দোতলায় দাঁড়িয়ে দেখছে, সে হলো নীরব সাহেব। আর একজন তিনতলায় দাঁড়িয়ে দেখছে, সে হলো রাহুল সাহেব। নিচতলার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে একজন, আর সে হলো আশরাফ সাহেব। তিনজনই এই ঘটনার সাথে বেশ পরিচিত। তিনজনের চোখে মুখে বিস্ময় আর অবাকের প্রবণতা পরিলক্ষিত। কিন্তু বাকি দুজনের থেকে আশরাফ সাহেব একটু বেশিই ভাবছে। কারণ ছোটবেলায় আবিরের জায়গাতে ছিল আশরাফ সাহেব, আর রীতির জায়গাতে ছিল নীলিমা। ঘটনাচক্রে আর সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তবে কি প্রেমের সেই অতীত ইতিহাস বদলাতে যাচ্ছে? নীলিমার তাচ্ছিল্য করে বলা কথাটা কি সত্যিই হতে যাচ্ছে? আশরাফ সাহেব নীলিমাকে ফোন দিল। নীলিমা রিসিভ করতেই আশরাফ সাহেব হাসতে থাকে। নীলিমা হাসির কারণ জানতে চাইলেও তিনি বললেন না। কিছু সময় একা একা হেসে আশরাফ সাহেব বলল, নীলি, অনেক কিছুই ঘটতে যাচ্ছে। মানে? তোমার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসতে যাচ্ছে। কি বলছো এইসব? ঠিকই বলছি। একটু আগে তোমাকে লিচুর পাতার বাঁশি বাজানোর গল্প শোনাচ্ছিলাম। তুমি রাহুল সাহেবকে কল দিয়ে বলো, বিরু কলে লিচু গাছের দিকে ক্যামেরা ধরতে বলো। তুমি সবটাই দেখবে। ফোন কেটে দেয় আশরাফ সাহেব। এদিকে আবিরের বানানো প্রথম বাঁশিটা নষ্ট হয়ে যায়। রিধি বলে, আবার একটা বানান, বাজাতে অনেক ভালো লাগছে। আমারও কখনো এভাবে বাঁশি বাজায়নি, মানে পাতার বাঁশি বাজায়নি। আমিও না। আচ্ছা দাঁড়াও। আবির আরো একটি বাঁশি বানায়। আবির মজা করে রিধির কানের কাছে বাঁশি নিয়ে গিয়ে জোরে একটা ফু দিল। বাঁশি বাজাতেই রিধি চমকে উঠে আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবির বসা থেকে উঠে দৌড়ানো শুরু করে। রিধিও আবিরের পিছনে দৌড়তে যাবে, কিন্তু পা কাটা থাকায় সে হালকা চিৎকার করে উঠল। আবির দৌড়ে রিধির কাছে আসে। রিধির দিকে উত্তেজিত কণ্ঠে তাকিয়ে বলে, সরি বসেন, উঠতে হবে না, আমি যাচ্ছি না। আমাকে এখানে মারেন, দৌড়ে ধরা লাগবে না। মারবো না, বাঁশিটা দিন। আবির রিধির হাতে বাঁশি দিল। রিধি আবিরের কানের কাছে বাঁশি নিয়ে গিয়ে জোরে বাজালো। আবির মিছিমিছি ভয় পেয়ে চমকে উঠল। রিধি দেখে হাসতে থাকে, আবিরও হাসতে থাকে। আশরাফ সাহেব হাসছে। ওনার ফোন বেজে উঠল। দেখে নীলিমার কল। আশরাফ সাহেব রিসিভ করলো। তারপর আশরাফ সাহেবের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে নীলিমার নাম্বার। আশরাফ সাহেব ফোন রিসিভ করলেন। নীলিমাকে আশরাফ সাহেব বলল, কি বুঝলে নীলি? কি ভাবছো তুমি? আবির আর রিধির বিয়ের কথা? তুমি বলেছিলে একদিন মজার ছলে, আমাদের যদি কখনো আলাদা স্থানে বিয়ে হয়, তাহলে আমার মেয়ে হলে আর তোমার ছেলে হলে তাদেরকে বিয়ে দেবে। সেটা নিছক মজাই ছিল আশরাফ। কিন্তু দেখো, উপরওয়ালা ঠিকই মিলিয়ে দিয়েছে। তিনিও চাইতেন তোমার কথাটা সত্যি হোক। না, এটা তুমি ঠিক বলছো না। যা হচ্ছে তা কাকতালীয় ভাবেই হচ্ছে। তুমি যা ভাবছো এমনটা কখনোই হবে না। কেন হবে না নীলি? আমি হতে দেব না। আমি রিধির সাথে আমার ছেলের বিয়ে হতে দিব না। তাই নাকি? কেন দেবে না?
আমি গ্রামের মুখ দেখতে চাই না, আর চাই না ভাইয়ের সামনে আসতে, আর চাই না তোমার সামনে যেতে বা তুমি আমার সামনে আসো। কিসের এত রাগ তোমার? দোষটা কার ছিল? তোমার তোমার ভাইয়ের নাকি তোমার আব্বুর? নাকি পরিস্থিতিটাই এমন ছিল? সব দোষ তোমার। এত কথা আমি জানতে চাই না। আমি আবিরের সাথে কোনোভাবেই রিধির বিয়ে দেব না। আমি চাই না তোমার আর আমার মাঝে নতুন করে সম্পর্ক সূচনা হোক। জিদ করো না নীলি, তুমি খুব ভালো করে জানো ওরা দুজন দুজনকে পছন্দ করছে। তোমার জিদ কিছুই না, আমি ওদের বিয়ে দেবই। পারবে না তুমি? পারবো নীলি, পারবো। আবিরের সাথে রিদির বিয়ে আমি খুব তাড়াতাড়ি দেব। তুমি নিজে একদিন আসবে আবিরের জন্য রিদিকে চাইতে। হাসালে তুমি। আবিরের জন্য নয়, বরং রিধির জন্য তুমি আবিরকে চাইবে। আমি এ বিয়ে হতে দেব না। কিভাবে আটকাবে তুমি? দরকার হলে তিয়াসের সাথে আবিরের বিয়ে কথা আমি নিজেই বলবো সেখানে। যা খুশি করো, আমি আটকাবো না। তবে আবিরকে রিদির থেকে আলাদা করতে পারবে না। তাহলে দেখাই যাক কে যেতে। নীলিমা ফোন কেটে দিল। আশরাফ সাহেব আবিরদের দিকে তাকায়। দুজনেই গল্প করছে। আশরাফ সাহেব দেখে হাসতে থাকে। ওদিকে নীলিমা চায় না আশরাফের সাথে কোনো সম্পর্কে নতুন বন্ধন হোক। সে 35 বছর ধরে নিজেকে গ্রাম থেকে দূরে রেখেছে। সে চায় না পুরনো স্মৃতিগুলো সামনে আসুক, নতুন করে কোনো সম্পর্ক তৈরি হোক। সরি আবির সাহেব। রিধি কথাটা বলে উঠে দাঁড়ালো। আবির রিধির দিকে তাকিয়ে আছে। রিধি আবারও বলল, আসলে সরি বলার কারণ হলো আমার জন্য আপনার আঘাত লেগেছে। ওরা আপনাকে মেরে ফেলতেও পারতো। আপনি ছিলেন তো সাথে, কিছুই করতে পারতো না। আচ্ছা, আপনি কি করেন? এত সাহস কোথা থেকে পান আপনি? পুলিশেরা আপনাকে কিছুই বলে না কেন? আমার আব্বুর অনেক টাকা তো, এই জন্য বেকার বসে খাই। পুলিশদের সাথে একটু পরিচিত আছে, তাই আমাকে কিছু বলেনি। আঙ্কেল, মানে আপনার বাবাও একই কথা বলেছে, আপনি বেকার ঘুরে বেড়ান। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি যাই। আব্বু দেখলে বকা দিবে। রিধি আর দাঁড়ালো না, সে হেঁটে চলে যায়। আবির সেখানেই বসে আছে। শহর ছেড়ে ও এসেছে নতুন জায়গায়, যেখানে নতুন করে সে মানুষদেরকে চিনছে। নীলিমা বেগম কেন আসে না এই গ্রামে, এটা আজও রহস্য হয়ে রয়েছে। আসলে হয়েছিল কি, কেন তিনি গ্রামের উপর রাগ করে এই সুন্দর জায়গাতে আসেন না? আবিরের সেটা জানতে হবে। আবির বসা থেকে উঠতে যাবে, পেছন থেকে আশরাফ সাহেব ডাক দেয়, আবির কি করছো এখানে? কিছু না আঙ্কেল, এমনি বসেছিলাম। ও আচ্ছা, তোমার মামা তো আমার বন্ধু। তোমার আম্মু কিন্তু আমার বন্ধু ছিল। ওয়াও, গ্রেট। কিন্তু দেখো না, ওনার বাইরের মেয়ের বিয়েতে নীলিমা আসলো না, এটা কেমন দেখালো বলো তো? আসলে আমার বিজনেস আর সরকারি চাকরি দৌড়ানোতে অনেক বিজি, এই জন্য তিনি আসেনি। তুমি বলো, বড় হয়ে কখনো তিনি গ্রামে এসেছেন? না, তিনি গ্রামের নাম করেনি কোনোদিনও। জানতাম না গ্রামে আমার মামা বাড়ি। এত বছর পর তোমার মামা সবাইকে দাওয়াত করলো, তোমার আম্মু আসলো না। জানো তোমার মামা কতটা কষ্ট পেয়েছে? আসলে আঙ্কেল, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হয়েছিল মা আর আম্মুর মধ্যে, এই জন্য তিনি আসে না। কিন্তু তোমার উচিত তাকে এখানে আনা। কেউ না পারলেও তুমি সেটা পারবে, আনতেই হবে কিন্তু তোমার মাকে গ্রামে। জি আঙ্কেল, আমি আনবো, আমার কথা আম্মু শুনবে। গুড, আচ্ছা যাও ঘুমাও। আবির উঠে চলে গেল। আশরাফ সাহেব মনে মনে হাসলেন। নীলিমাকে ইনডিরেক্টলি চ্যালেঞ্জ দিয়েছে আবিরের সাথে রিধির বিয়ে করানোর। নীলিমা সেটা চাইছে না, কিন্তু আশরাফ সাহেব ছেড়েও দেবেন না। এবার যা সিদ্ধান্ত নেন তিনি সেটা পূরণ করেই ছাড়ে। আবির, এই আবির, ওঠ। নাহিদের গায়ে হলুদের অনুষ্ঠান যেতে হবে তো, ওঠ। আবির লাফ দিয়ে ঘুম থেকে উঠল। তাকিয়ে দেখে অভ্র, তানজিমার নিসাদ এসেছে। ওদের গায়ে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে আছে। আবির ঘুম ঘুম চোখে আবারও বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। কি ব্যাপার, তুই আবার শুয়ে পড়লি কেন?
আরে ওঠ, নাহিদের বাসায় যাব। সবাই রেডি হচ্ছে, গায়ে হলুদ দিতে হবে। পরের দিন ওরা আসবে নীরাকে হলুদ দিতে। যাব না আমি, তোরা যা। সবাই যাবে? আমি তাহলে শুয়ে আছি কেন? আমিও যাব। আবির তাড়াতাড়ি বিছানা থেকে উঠল। সবাই আবিরের দিকে তাকিয়ে ভাবছে হঠাৎ কি এমন হলো সে যাওয়ার জন্য পুরো লাফ দিয়ে উঠল। আবির বলল, আচ্ছা তোরা বাইরে যা, আমি রেডি হয়ে আসছি। হলুদ পাঞ্জাবি পরবি? আমার হলুদ পাঞ্জাবি নেই। আমার কাছে আছে আরো একটা, দাঁড়া এনে দিচ্ছি। ওকে। আবির ওয়াশরুমে চলে যায়। সে রিধির জন্যই বিছনা থেকে লাফ দিয়ে ওঠে। রিধির সাথে থাকতে আবিরের অনেক ভালো লাগছে। বাড়ির অনেকেই যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির মেয়েরা একজন আন্টি আর ছেলে বলতে আবিরেরাই আছে। রিধি, তিশা, অরি, রিয়া, চৈতি, সুপ্তি, ছোট খালামণি সবাই রেডি। ছেলেরাও বাইক নিয়ে রেডি। শুধু আবির আসছে না। আবিরের জন্য সবাই অপেক্ষা করছে। আবির ওয়াশরুম থেকে বের হয়। বিছনার ওপর হলুদ পাঞ্জাবি। আবির পাজামা পরে নিল। পাজামাটা স্টিচ কাপড়ের, টাইট ফিটিংস করা, গোড়ালি থেকে শর্ট করে নেওয়া। এটাই আবিরের স্টাইল। হলুদ পাঞ্জাবিটা পরে নিল, সাথে দামি স্যান্ডেল, জুতো। চুলগুলো এলোমেলো করে দিল, যেন হিমু হিমু ভাব দেখা যায়। হাতে ক্যামেরা নিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে আসতেই বড় মামির সাথে দেখা। বড় মামি বসে খাবার খাচ্ছেন। আবিরকে দেখে ডাক দেয় বড় মামি। আবির, আব্বা এদিকে আয়। জি মামি। হ্যাঁ কর। আবির কখনো মায়ের হাতে ছাড়া খায়নি, তাও সেটা অনেক ছোটবেলায়। কিন্তু হঠাৎ করে মামির এত আদর দেখে আবির অবাক না হয়ে পারল না। হাসি মুখে মামির হাত থেকে খাবার খেলো আবির। আবির চলে যেতে যাবে, ছোট মামি এসে আরো এক গাল খাবার গালে দিয়ে বলল, সবটাই খেয়ে তারপর যাবি। তোর আব্বু, ভাই আর আশরাফ সবাই গেছে বড় বাজারে বিয়ের জন্য বাজার করতে। নীলিমা পা আসলে মজা হতো অনেক। আবির, তুই বল না একটু তোর মাকে, উনি যেন আসে। আচ্ছা বলবো। আবির কোনো রকমে খেয়ে বাইরে বের হয়। অভ্ররা পাঞ্জাবির সাথে পাজামা পরেছে, কিন্তু ওদের পায়ের লোফারের সাথে মানাচ্ছে না। আবির ওদের স্টাইল দেখে মুচকি হাসলো। আবিরের দিকে সবাই হা হা করে তাকিয়ে আছে। আবির সবাইকে ক্যামেরা বন্দি করে নিল। আবিরের চোখ রিধিকে খুঁজছে, কিন্তু রিধি কোথায়? আবির খোঁজাখুঁজি করতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কপালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখে তিশা দাঁড়িয়ে আছে। আবির কিছুটা রাগী চোখে তাকিয়ে বলল, কানি নাকি? আমার চশমাটা খুলে দেবো তোমাকে? নাকি হ্যান্ডসাম ছেলে দেখে ধাক্কা দিতে ইচ্ছে করে? মেয়েদেরকে না খুব ভালো করে চিনি আমি। চিনবাই তো, তুমি ছাড়া আর কেই বা চিনবে, বজ্জাত ছেলে। কালকের ডালটা অনেক তিতা লাগছিল। বেয়াদব ছেলে, রাতে ডাল ফেলে এখন আছে ভেঙচি দিতে। হট। দেখো হাঁটতে পারে না, প্রতিবন্ধী মেয়ে একটা। ফুট। আবিরের বাচ্চা, গোবর। তিশার মেয়ে তিতা। আমার মেয়ে মানে? ওই আমি তো সিঙ্গেল। সিঙ্গেল তো সালমান খানও। যাকগে, এসব মুড নেই। মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে নেই। তোমাকে আমি? আমাকে কি ভালোবেসে জড়িয়ে ধরবে? বলো না ভালোবাসি। তুমি যদি একবার ভালোবাসো বলো, সত্যি বলছি, তোমাকে আমি আগলে রাখবো। বাই। আবির কথাটা তাড়াতাড়ি বলে সেখান থেকে চলে আসলো। তিশা এতক্ষণ আবিরের সাথে মিষ্টি ঝগড়া করলেও আবিরের শেষের কথাগুলো শুনে সে যেন নীরব হয়ে যায়। বারবার আবিরের কথাগুলোর কানে বাজতে থাকে। রিয়া পাশে আসলো তিশার। তিশা আপু, কি ভাবছো দাঁড়িয়ে? আবির। কি ভাইয়া কি করেছে? তোমাকেও? দূর না, তোর ভাই একটা বদের হাড্ডি। রীতি কই একটু পিছনে দেখো। আবির বাইকের উপর বসতে যাবে, তখনই রিয়ার কথা কানে এলো। আবির সহ সবাই পিছন ঘুরে তাকায়। রিধি আসছে, হলুদ শাড়ি পরা, মানে গায়ে হলুদ দিতে যাচ্ছে সবাই। তাই এখানে থাকা সবাই হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরেছে। রিধির চুলে হলুদ গাঁদা ফুলের মালা গেঁথে সাজিয়ে রাখা। রিধি শাড়ির কুচিটা ঠিক করতে করতে এগিয়ে আসে। আবির রিধির অনেকগুলো ছবি তুলে নিল। আবির নিজেই অবাক হচ্ছে, হুট করে রিধির প্রতি এতটা অ্যাট্রাকশন অনুভব করছে, যা এর আগে কোনো মেয়ের প্রতি হয়নি আবিরের। এদিকে রিধি গাড়ির কাছে এসে আবিরের দিকে না তাকিয়ে ভাবছে,
ছেলেটা আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে? শহরে ছেলে হতে সাবধান, বাট ছেলেটা অন্যদের মতো না। আবির একদমই আলাদা। আবিরকে ভেতর থেকে চিনতে পারছে রিধি। ওদিকে তিশা গাড়িতে উঠে সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। তিশা ভাবছে, রিয়া যা বলুক, আবির কিন্তু অনেক ভালো মনের একটা ছেলে। মনটা একবার নিজের করে নিতে পারলে আর কিছুই লাগবে না। ছেলেটাকে নিজের করে নিয়ে সবটা সূত্রে দেব। আবির বাইকের উপর বসে ভাবতে থাকে, রিদিকে কি প্রপোজ করব? যদি না করে দেয়, যদি হ্যাঁ বলে, তাহলে পেলে বয় থেকে নিজেকে লাভার বয় বানিয়ে ফেলবো। ধুর, আমার দ্বারা কি আদৌ সিরিয়াস প্রেম হবে? আবির আর কিছু ভাবে না, বাইক স্টার্ট দেয়। 4 জনের 4টে বাইক। প্রাইভেট গাড়িটা সবার সামনে এগিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা থেকে মেঠো পথ, তারপর আবার পাকা রাস্তা। আবিরের কাছে সব নতুন লাগছে। গ্রামের ধুলো যেন এই প্রথম দেখছে ও। চারপাশে পুকুর, ধানি জমির ধুলো পড়া রাস্তা আবিরকে নতুন স্বাদ এনে দিচ্ছে। প্রাইভেট গাড়িটা একটি বাড়ির সামনে এসে থামলো। বিয়ে বাড়ির আনন্দ সাউন্ড বক্সে গান বাজার মাধ্যমে প্রকাশ পায়। নাহিদ ভাইদের বাড়িতেও এটার ব্যতিক্রম নেই। গ্রামের লোকেরা হাঁ হয়ে তাকিয়ে দেখছে। সবার গায়ে একই রকম পাঞ্জাবি, পাজামা, একই রঙের শাড়ি। বাড়ির সামনে এসে সবাই নামতেই সাউন্ড বক্সে গান বাজতে থাকে। চারপাশ থেকে ধূপ ধূপ করে শব্দ শুরু হয়। সাকিব আর বুবলির মডেলে পাগল মন গানটি প্লে হতে থাকে। বাড়ি থেকে এক ঝাঁক লাল শাড়ি পরা ছেলে মেয়ে বের হলো। পারভেজ আর রাকিব সহ আরো 7-8 জনের ছেলে লাল পাঞ্জাবি পরে বের হলো। কতগুলো মেয়ে লাল শাড়ি পরা। আবির বাড়ির মধ্যে ঢুকতে যাবে, হঠাৎ একটি মেয়ে নিশাতের মুখের উপর তরল রং ছুড়ে দিয়ে দৌড়ে চলে যায়। নিশাত বোকার মতো দাঁড়িয়ে থাকে। আমি, অভ্র আর তানজিম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি যেন। নিশাতের বোকা বোকা মুখের একটি ছবি তুলে নিলাম। বেশ ভালোভাবেই গেট সাজানো হয়েছে। গেটের একটি ছবি তুলে নিলাম। অভ্ররা ভেতরে চলে গেছে। গেটের সামনে একটা ছোট্ট বাঁধানো পুকুর দেখলাম। খুব ছোট্ট পুকুর, সুইমিং পুলের থেকেও অর্ধেক করা। পুকুরের মাঝখান থেকে কৃত্রিম জল ফোয়ারা দেখা যাচ্ছে। দুটো রাজহাঁস যেন কাপল, তারা পানিতে নেমে খেলা করছে। আবির হাঁস সহ ফোয়ারার একটি ছবি তুলে নিল। গ্রাম এত সুন্দর আবির জানতই না। আবির ঘুরে চলে আসবে, তখনই শুনতে পেল, হেই মিস্টার ক্যামেরাম্যান, বরকে হলুদ লাগাতে এসেছেন নাকি ফটোগ্রাফি করতে এসেছেন? আবির ব্যালকনির দিকে তাকায়। একটা মেয়ে লাল ড্রেস পরে আছে, শাড়ি পরা নেই, মুখে হলুদ আর লাল রং লেগে আছে, হাতে মিউজিক্যাল যন্ত্র। আবির বুঝে যায় মেয়েটি আপাতত গান বাজাচ্ছে। আবির মেয়েটার দিকে ভালো করে তাকালো। সামনের চুলগুলোতে হলুদ লেগে আছে। দেখতে উদ্ভট লাগছে মেয়েটিকে। আবির কিছু না বলেই মেয়েটার একটি ছবি তুলে নিল। মেয়েটার আগে চোখে বলল, ওই ছেলে, আমার ছবি তুললেন কেন? জানেন না কাউকে না বলে ছবি তুলতে নেই? আবির ভয় পায়, কারণ সে খেয়ালই করেনি না বলে ছবি তুলেছে। এখন কি করবে? হঠাৎ তার প্লে বয় ট্রিক্স কাজে লাগায়। আবির বলে, প্রতিটা মানুষ সৌন্দর্যের পূজারী। একটা গোলাপ যখন ফুটে, কম বেশি সবাই সেই গোলাপের দিকে তাকায়। গোলাপটা কিনে নয়তো ছিঁড়ে নিজের কাছে নিতে চায়। আপনি হলেন আমার দেখা ঠিক ফুটন্ত গোলাপের মতো। তবে আফসোস, আপনি গোলাপের রানী, তাই আপনাকে চাইলে তো আর পাবো না। এই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। যদি বলেন এখনই ডিলিট করে দিচ্ছি। আমি চাই না আপনার সৌন্দর্যে মোহ পড়ি, না হলে আবার আমার একগাদা গার্লফ্রেন্ড কষ্ট পাবে। মেয়েটি শকড হয়ে যায়। এই প্রথম সে আবিরকে দেখছে। আবিরও প্রথম মেয়েটিকে দেখেছে, কিন্তু এত কথা গুছিয়ে বলার সাহস তো আবিরের আছে। তারপর আবির বাড়ির মধ্যে প্রবেশ করলো। বিশাল উঠোন, উঠানের একপাশে প্যান্ডেল ঘেরা। একটি খাটের ওপর নাহিদ বসে আছে। নাহিদের গায়ে এখনো হলুদ লাগানো হয়নি, কারণ আবিরেরা আগে লাগিয়ে দিয়ে যাবে, তারপর বাড়ির সবাই হলুদ দেবে। নাহিদের পাশে পারভেজ আর রাকিব বসলো। সবাই এক এক করে হলুদ দিতে যায়। আবির সবটা ক্যামেরা বন্দি করতে থাকে। সবার এক এক করে ছবি তুলতে থাকে। তিশা যখন হলুদ দিতে আসলো নাহিদের গায়ে, পারভেজ তিশার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পারভেজের দৃষ্টি তিশার বুকের দিকে। কেউ না খেয়াল করলেও আবিরের চোখ এড়োলো না সেটা। তিশা চলে যায় হলুদ দিয়ে।
পারভেজ তিশার পেছনের অংশ দেখতে থাকে। আবির সবকিছু বেশ তীক্ষ্ণ দৃষ্টিতেই দেখছে। এরপর রিধি আসে নাহিদকে হলুদ দিতে। হলুদ দেওয়ার সময় একটু ঝুঁকতেই রাকিব একইভাবে রিধির দিকে তাকায়, যেন দৃষ্টি দিয়েই খেয়ে ফেলবে সে। রিধি হলুদ দিয়ে যখনই সোজা হবে, রাকিবের দৃষ্টি অনুসরণ করে খেয়াল করলো রাকিব ওর বুকের দিকে তাকিয়ে আছে। রিধি কিছু না বলে চুপচাপ নিজের কাপড় ঠিক করলো। যদিও কাপড় ঠিকই ছিল, কিন্তু দৃষ্টিতে যারা ধর্ষক হয় তাদের দৃষ্টি যেন কাঁটার মতো বিদ্ধে থাকে। আবির ছবি তুলছে সবকিছুর। এদিকে নাহিদের বাড়িতে থাকা কতগুলো মেয়ে নিরিদের বাড়িতে থেকে আসা এই 4 জন ছেলেকে দেখতে থাকে। নিশাতের দিকে একটা মেয়ে বেশি তাকাচ্ছে, আর সে হলো ওই রংওয়ালি। আসার শুরুতেই নিশাতের মুখে রং লাগিয়ে দৌড়ে চলে গিয়েছে। নিশাত তাকালেই মেয়েটা ভিড়ের মধ্যে ঢুকে পড়ছে। নিশাত যখন তাকাচ্ছে না, তখনই মেয়েটা নিশাতকে দেখতে থাকে। বাকি ছেলেদের দিকে মেয়েরা তাকালেও বেশি ফোকাস আবিরের দিকে, কারণ আবিরের স্টাইল সবার থেকে ডিফারেন্ট। সে এসেই খালি পায়ে হয়ে গেছে। নিজের মধ্যে হিমো হিমো ভাব এনে চারপাশে ঘুরছে আবির। একটা মেয়ে পটাতে আর কি লাগে? ছেলে রোমান্টিক হবে, স্মার্টলি একটু কথা বলতে পারবে, থোবড়া বা মুখ মোটামুটি হলেই হবে। কিন্তু মেয়েরা তো সুন্দর ছেলে খোঁজে বেশি, তাই আবিরের ক্ষেত্রে কোনোটারই কম নেই। স্টাইলিশ, স্মার্ট, ডিফারেন্ট দেখতে ছেলে আবির। মেয়েদের মধ্যে থাকা একটা মেয়ে কয়েকজনকে ডেকে বলতে থাকে, ওই হলুদ পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখেছিস? হেভি দেখতে, পাত্তাই দিচ্ছে না আমাদের। কোন ছেলে? সবাই তো হলুদ পাঞ্জাবি পরে এসেছে। আরে হাতে ক্যামেরা আছে যে ছেলের, সেই ছেলেটার সাথে চল কথা বলি। সবাই আবিরকে নিয়ে একটু মাতামাতি করছে। অভ্র আসে নাহিদকে রং লাগায়। পারভেজ আর রাকিব ওখানে বসে রিধি আর তিশাকে দেখছে। আবির ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ শুনতে পেল, মিস্টার ফটোগ্রাফার, ক্যামেরা নামিয়ে আমাদের দিকে তাকান। বলুন, শুনছি। এই ছেলে, ডাকছি না আপনাকে? মেয়েটা ঝাড়ি দিয়ে আবিরের মুখের সামনে থেকে ক্যামেরা সরিয়ে দিল। আবির ঘুরে পেছনে তাকায়, দেখে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি আবিরের সামনে এসে দাঁড়িয়েছে। আবির মেয়েটিকে দেখে বলল, আপনি ওই মিউজিক ওয়ালি না? আমি মিম। আর মিউজিক ওয়ালি কি? আমি বরের বোন হই, ছোট বোন, বুঝলেন? এবার ঝটপট আপনার নামটা বলুন তো। নিজেই জেনে নিন, আমার নাম অজানা থাকুক। দেখুন, একদম ভাব নেবেন না। দেখতে সুন্দরী মেয়ে কথা বলতে আসছে, ভাব নিচ্ছেন। আমি এসেছি, আপনি আমার ছবি কেন তুলেছেন? সত্যি এটার জন্য আসছেন? কিন্তু আমার মনে হচ্ছে অন্য একটা কারণে এসেছেন। মানে গোলাপ সবাই চায়, মনে নেই কি বলেছিলাম? আপনি হলেন ফুটন্ত গোলাপের মতো, যা চাওয়ার সাহস আমার নেই। তাই দূর থেকেই ছবি তুলে রেখেছিলাম, কিন্তু আফসোস ছবিটা ডিলিট করতে হয়েছে। অবশ্য ভালো হয়েছে, কারণ গোলাপের প্রেমে পড়ে যেতাম। তখন সেটা খুব খারাপ হতো। গোলাপের কাঁটা ফুটে প্রেমের জন্য শহীদ হয়ে যেতাম। আমার এত তাড়াতাড়ি শহীদ হওয়ার কোনো ইচ্ছে নেই, ম্যাম। মিম অবাক হয়। কি ইমপ্রেসিভ কথা বলার ধরন এই ছেলেটার, যেন কত পরিচিত। খুব ইজিলি কথাগুলো বলছে। মিম চেয়েছিল ছবি তোলার অপরাধে একটা বিশাল সিন ক্রিয়েট করবে, কিন্তু আবিরের কথার ম্যাজিকে সবগুলো ভুলে আবিরের প্রতি অন্যরকম ধারণা চলে এসেছে মিমের। কিন্তু আবিরকে সেটা বুঝতে দেবে না মিম। আর আবির হলো একজন প্লে বয়, লিজেন্ড খেলোয়াড়। আবির অভ্রকে ডাকলো। অভ্রের হাতে ক্যামেরা দিয়ে সে হলুদ দিতে যায়। অভ্র ছবি তুলতে থাকে। আবির ডান হাতে অনেক হলুদ পাটা নিল। সে সরাসরি গিয়ে রাকিবের চোখে, তারপর নাহিদের গালে আর পারভেজের চোখে লাগিয়ে দিয়ে চলে আসে। নাহিদ আবিরের এমন কাণ্ড দেখে অবাক হলো। পারভেজ আর রাকিব আপাতত চোখ জ্বালা সহ্য করছে, কারণ এটা অনুষ্ঠানে যে কোনো কিছু হতে পারে, তাই আপাতত চোখের জ্বালা সহ্য করছে। ওরা বসা থেকে উঠে কোনো রকমে দৌড়ে ওয়াশরুমে যায়। চোখে পানির ছিটা দিতে দিতে রাকিব বলে, আবিরের উপর নজর রাখ, শালা ইচ্ছে করে আমাদের চোখে হলুদ পাঠা লাগিয়েছে। সুযোগ পাই শালাকে তুলে নিয়ে যাব। কেমন দেখলি তিশাকে? রিদির কি ফিগার দোস্ত! ইস, তাকে পটাতেই হবে, তারপর রুম ডেট, এরপর ফুটুস। দোস্ত, অস্থির। আমি তো এখন নেশায় পড়ে গিয়েছি।
যেভাবে হোক ওদের দুজনকে কনভিন্স করতেই হবে। আচ্ছা, আমরা যে ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিলাম কেউ বুঝতে পারেনি তো? আরে না, কে বুঝতে পারবে? আমরা এ ব্যাপারে অভিজ্ঞ না। তবে মনে হচ্ছে আবির কিছুটা হলেও আশ করতে পেরেছে, না হলে কুত্তার বাচ্চা এভাবে চোখে হলুদ লাগাতো না। যাই হোক, আবিরের ওপর নজর সরাবি না, শালাকে পুঁতে রেখে দেব। কেউ খুঁজেও পাবে না কে করেছে এসব, আর না পাবে ওর লাশ। তাহলে সুজন ভাইকে বলি। সুজন ভাই এমনিতেই ডন, নাম শুনলেই এলাকার মানুষ কাপড় নষ্ট করে। সব রেডি রাখ। ওরা দুজন সেখান থেকে বের হলো। আবির, তানজিম, নিশাত আর অভ্র একটা টেবিলে বসে খাবারের জন্য। গায়ে হলুদ অনুষ্ঠানে আসা মেয়েরাই হলো সার্ভের কাজ করবে, মানে তারা প্রতিটা টেবিলে একজন একজন গিয়ে খাবার বেড়ে দেবে। আবিরদের টেবিলে সেই নিশাতের রংওয়ালি এসে দাঁড়ালো। ট্রেতে 4টে বাটি, সবাইকে নুডলস দিচ্ছে। নিশাত, তোর রঙালি তো এখানে। এই মিস্টার রংওয়ালি মানে? আমার নাম ইভা হোসেন, বুঝলেন? আর মিস্টার নিশাত, আপনাকে রং লাগানোর দেয়ার ছিল, বুঝলেন? আপনারা 4 জন বাইকে আসছিলেন। আমরা জানি প্ল্যান ছিল মিমের সাথে। বাইক থেকে যে ছেলে সবার আগে নামবে তাকেই ইভা মানে আমি রং লাগাবো। বাইক এসে থামে, সবাই বাইকেই বসেছিলেন, কিন্তু সবার আগে এই নিশাত নামে বাইক থেকে, তাই রং লাগিয়েছি। বাহ, কি সুন্দর ডিয়ার। তা মিস রংওয়ালি, আপনাকে চট দেওয়ার ডিয়ার যদি আমরা করি তাহলে কেমন লাগবে? এই হ্যালো, চুপ থাকেন আর নিন বাটির ঢাকনা খুলুন, খাবার খান। ওরা 4 জন বাটির ওপর থেকে ঢাকনাটা খুললো। খুলেই দেখতে পায় সেখানে নুডলসের বদলে শুকনো মরিচ রাখা। অভ্র বলে উঠলো, এটা কি হলো? আপনারা তো বেআই, তাই বেআইদের সাথে একটু তো মজা হতেই পারে। তাই না? ঠিক আছে, মনে থাকবে। তানজিম, অভ্র এরা দুজন ইভার সাথে কথা বলছে। আবিরের পাশেই নিশাত বসে আছে। আবির নিশাতকে কানে কানে বলল, ঝালের বাটি নিয়ে উঠে দাঁড়া, এরপর সেটা এবার দিকে বাড়িয়ে দিয়ে বলবি, ঝালের রানী রংওয়ালি, আপনাকে ভালোবাসি। আপনি যে ঝাল প্রিয়, প্রতিদিন খাবারে শুধু ঝালই দিব আপনাকে। এরপর রং গোলা পানিতে আপনাকে গোসল করাবো। আপনি কি আমার ঝালের রানী মানে বউ হবেন? মেয়ে যদি বাটি হাতে না নেয়, ওনার মাথায় ঝালগুলো ঢেলে দিবি। নিশাত আবিরের কথা মতো ঝালের বাটি নিয়ে উঠে দাঁড়ালো। ইভার দিকে তাকিয়ে নিশাত আবিরের কথাগুলো কপি করলো। সবাই নিশাতের দিকে তাকিয়ে আছে। নিশাত ইভার দিকে বাটি বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অভ্ররা বুঝতে পারে এটা আবিরের প্ল্যান। ইভা স্বভাব মতোই ছেলে প্রপোজ করেছে, তাই ভাবসাব নিয়ে বলল, দেখুন ফাইজলামি করেন, আর এভাবে কেউ প্রপোজ করে? ফাজিল ছেলে কোথাকার, নেব না। নিশাত আর দেরি করলো না, সাথে সাথেই ঝালের বাটি ইভার মাথার উপর ঢেলে দেয়। টেবিলের উপর থাকা বাকি ঝালের বাটিও ইভার মাথার উপর ঢেলে দিল। নিশাত বসে পড়ে। আবিরেরা জোরে জোরে হাসতে থাকে। সবাই হাত বাড়িয়ে হাতের সাথে হাত লাগিয়ে খুশি উদযাপন করছে। রিধি আর চোখে আবিরকে দেখছে। রিধি মনে মনে বলছে, ছেলেটা স্মার্ট, উপস্থিত বুদ্ধিও অনেক বেশি। ইভা রাগ করে সেখান থেকে চলে যায়। পরে একটি মেয়ে এসে খাবার দিয়ে যায়। আবিরেরা খেতে থাকে। এই সব কিছু মিম দূরে দাঁড়িয়ে দেখছিল। আবিরের প্রতি ইমপ্রেস হলেও সেটা প্রকাশ করছে না মিম। ইভা সহ অনেকগুলো মেয়ে মিমকে ঘিরে রেখেছে। মিম বারবার আবিরের দিকে তাকাচ্ছে। অভ্র বলল, আবির, তোর দিকে একটা সুন্দরী মেয়ে খুব তাকাচ্ছে। যে মেয়ে একটা ছেলের দিকে বারবার তাকাবে, ভাববি মেয়েটা ছেলেটার প্রতি ইন্টারেস্ট, একদম পুরো ফিদা। তাহলে তুই ওকে প্রপোজ করে দে। আবির কখনো নিজে থেকে মেয়েদেরকে প্রপোজ করে না, বুঝলি? মেয়েরা আমাকে এসে প্রপোজ করে। শোন, এমন কোনো সুন্দরী মেয়ে নেই যে ভাব নেয় না, হোক সে ক্রিম সুন্দরী বা প্রাকৃতিক সুন্দরী, ভাব নিবেই। গ্রামের মেয়েরা পাত্তা না পেয়ে যখন ফেসবুকে এসে অ্যাঞ্জেল নাম দিয়ে শাড়ির পিক আপ দেয়, তখন কত ছেলে না ফিদা হয়ে যায় মেয়েটার উপর। বাস্তবে মেয়েটাকে কিন্তু কেউ পাত্তা দেয় না। আসলে দোষটা ছেলেদের। একটুখানি সুন্দরী মেয়ে দেখলেই পিছনে পড়ে যাবে। মেয়েটা ইচ্ছে মতো অপমান করবে, তবুও পিছনে পড়ে থাকবে। ছেলেগুলো এমন কেন?
অনেক ছেলে আছে ভুল করে কোনো মেয়ের নাম্বারে কল দিয়ে ফেলে, মেয়েটা কল রিসিভ করে রং নাম্বার জানিয়ে দেয়, অথচ আবার সেসব ছেলেরা ওই নাম্বারে কল দিতেই থাকে। 3-4 বছর পিছনে পড়ে থেকে যে মেয়ে পাত্তা দেয় না, অপমান করে, আর যদি ভালোবাসা বলা হয় তো এমন ভাব দেখাবে মেয়েগুলো, না হয় জানি কত অপরাধ করে ফেলেছে ছেলেরা। অবশ্য ঠিকই করে, অপমানিত হওয়ার জন্য এতদিন কেন পিছনে পড়ে থাকবে? ভালো লাগছে কয়েকদিন মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে হবে, তাকে ভদ্রভাবে বোঝাতে হবে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, এরপর সুযোগ বুঝে প্রপোজ করে দাও। মেয়েটা যদি চর মারে তাহলে ছেলেদের উচিত আরো 2টো চর লাগিয়ে দিতে, কারণ ভালোবাসা জানাতে আসে ছেলেরা, এটা বড় কোনো অপরাধ না। তবে ছেলেরা আবার প্রচন্ড বেয়াদব হয়, কেউ ফিগার দেখে রুমে নিয়ে যাওয়ার প্ল্যানে ভালোবাসা দেখায়, অথচ মেয়েরা ঠিকই তাদের প্রেমে পড়ে ভালো ছেলেদের দিকে তাকাবে না। মেয়েরা নিজেরাও জানে না কখন খারাপ ছেলের প্রেমে পড়ে গেছে। সবাই কিন্তু এরকম না, কিছু ছেলে মেয়ে আলাদা। আবিরের কথা মনোযোগ দিয়ে শুনলো সবাই। আবিরদের টেবিলে ইভা আবার এলো। নিশাত খাচ্ছে আর ইভার দিকে তাকাচ্ছে। আবির এটা দেখে মুচকি হাসছে। আবিরদের পেছনের টেবিলে রিধিরা বসেছে। খাবার শেষ করে বসে আছে সবাই। বাড়ির পিচ্চি ছেলেরা সাউন্ড বক্সে গান বাজাতে থাকে। আবির প্যান্ডেল থেকে বাইরে বের হয়, সাউন্ড বক্সে গান বাজছে। আবির ক্যামেরা হাতে বাইরে বের হয়। ভেতরে পারভেজ আর রাকিব তিশা ও রিধিকে দেখছে। নিশাত দেখছে রংওয়ালি ইভাকে। ইভাও নিশাতের দিকে তাকাচ্ছে। দুজন মুচকি হাসছে। তানজিম আছে ফোন কলে ওর প্রেয়সীর সাথে, আর অভ্র আছে অরির সাথে গল্প করতে ব্যস্ত। শুধু আবির যেন একা পড়ে আছে। যদিও ওর একা থাকার কোনো লজিক নেই, তবু সে নিজে থেকেই একা ঘুরছে। আবিরের ফোন বাজতে থাকলো। জ্যোতির নাম্বার থেকে কল। আবির, কি করো? কেমন আছো? ভালো, তুমি? আছি। কালকে তোমার কাছে এফবিআইডির পাসওয়ার্ড চাওয়ার সাথে সাথেই তুমি দিয়ে দিলে। তুমি দেরি করে রিপ্লাই দিতা। ভাবতাম অনেক মেয়েদের সাথে চ্যাট করো, কিন্তু তোমার আইডিতে এসে দেখি আমি ছাড়া কোনো মেয়েই নেই। আবির বাবু, কেন এত ভালোবাসো আমাকে? আমাকে শুধু শুধু সন্দেহ করো, ভালো লাগে। তুমি ছাড়া কেই বা সন্দেহ করবে? ভালোবাসা তুমিই সন্দেহ, রাগ সব তুমিই তো করবা। তুমি ছাড়া আমার কে আছে বলো? এখন বিশ্বাস হয়েছে তো আমি কেন অন্য মেয়ের সাথে কথা বলি না তোমায় ছাড়া? বাবু, হয়েছে। এতগুলো ভালোবাসি তোমাকে। জ্যোতির ফোন কেটে দেয় আবির। মিথির ফোন আসে। মিথি বলল, আবির, ঢাকায় কবে আসবা? তোমাকে খুব মিস করছি। তোমার ফেসবুক আইডিতে ছিলাম, কোনো মেয়ে মেসেজ দেয়নি। ভাবতাম তুমি মেয়েদের সাথে কথা বলো। আচ্ছা মিতি, যদি কোনোদিন শোনো আমার অনেকগুলো রিলেশন আছে, তখন কি করবা? বিশ্বাস করবো কেন? আমি জানি আমার আবির কখনো এমন করতেই পারে না। আচ্ছা বুঝলাম, থ্যাংক ইউ। তোমাকে মিস করছি, চলে আসো। কতদিন তোমাকে দেখি না। এরপর আরো 2-3টে মেয়ে ফোন দেয় আবিরকে। সবাই একই রকম কথা বলে। আবির জিনিস আছে, এজন্য সে সহজে ধরা পড়ে না। আর পড়লেও বাকি, আবির এসব কি আরো করে না। তবে একদিক দিয়ে সে ভালো। পারভেজ আর রাকিবের মতো নাও। উদ্দেশ্য শরীরে নয়, কেবল তার ললিপপ চেহারা নিয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করে। মেয়েরা পটে গেলে কয়েকদিন প্রেম, তারপর আবির নিজে থেকেই চলে আসে। আবির বাড়ির ডান পাশের দিকে যেতে থাকে। ঠিক তখনই ওর গায়ের ওপর আবির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির ডান পাশের ফাঁকা জায়গার দিকে যেতে থাকে। ঠিক তখনই কিছু বোঝার আগেই পরপর কতগুলো তরল লাল রঙের প্যাকেট আবিরের গায়ের উপর এসে পড়তে লাগলো। আবির ঘুরে তাকিয়ে দেখে মিম সহ আরো 3টে মেয়ে রং ছুড়ে মারছে আবিরের দিকে। আবির কিছু বলতে যাবে, তার আগেই মেয়েগুলো দৌড়ে চলে যায় সেই ছোট্ট পুকুরের দিকে। আবির দৌড়তে থাকে মেয়েদের পেছনে। মেয়েগুলো এক এক করে যেদিকে সুযোগ পেয়েছে সেদিকে দৌড়ে চলে যায়। কেবল মিম এমন জায়গায় গিয়ে আটকে যায়, না পারে সামনে যেতে, আবার না পারছে ডানে কিংবা বাম পাশে যেতে।
আর সামনে তো আবির দাঁড়িয়েই আছে। মিম হাঁপাতে হাঁপাতে বলল, আসলে আপনি তো বেয়াই হন, তাই আমরা একটু মজা করছি। গুড, এবার আমিও মজা করব, আপনি সহ্য করবেন। এটা অন্যায়, আমি একা অবলা একটা মেয়ে। লিডার আপনি, ধরতে হলে আপনাকে ধরবো। আমি কিছুই করিনি, দেখুন কাছে আসবেন না। বারণ করছেন? এবার তো আরো বেশি করে আসবো কাছে। তাহলে বারণ করব না। বারণ না করলে তো বেশি বেশি করে আসবো। আবির এগিয়ে যায় মিমের দিকে। মিম পাছেদের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। ভয়ার্ত দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে মিম। আবির মুখে শয়তানি মার্কা হাসি দিয়ে এগিয়ে যায়। মিমের খুব কাছে গিয়ে দাঁড়ায় আবির। মিম ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। ইভা এসে পিছনে দাঁড়ায়। ইভা জোরে কিছু বলতে যাবে, তার আগেই আবির ইভার হাত ধরে নিল। ইভাকে জোরে টান দিয়ে মিমের ওপরে ফেলে দেয়। ইভা টাল সামলাতে না পেরে মিমকে জড়িয়ে ধরে, কিন্তু মিম তখনও চোখ বন্ধ করেছিল। সে ভেবেছে আবির তাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ আগে যে ছেলেকে মিম কতই না ভালো আর ইনোসেন্ট ভেবেছে, সেই ছেলে এভাবে জড়িয়ে ধরবে মিম কখনো কল্পনাও করেনি। মিম জোরে চিৎকার করে উঠল, মনে মনে বলল, চোখ খুলেই সবার সামনে কষে কয়েকটা চড় বসিয়ে দেবো আবিরকে। কিন্তু জোরে মিউজিক বাজার কারণে কেউ এগিয়ে আসেনি। মিম ভয়ে ভয়ে চোখ খুলল। সামনে কেউ নেই। মিম দেয়ালের সাথে চিপকে আছে, আর মিমকে ইভা শক্ত করে ধরে আছে। মিম তাড়াতাড়ি বলে, তুই এখানে? ছাড় বলছি। আমি মানে? কেন, কাকে কল্পনা করছিলি? ওই হিরো মার্কা ছেলে ব্যাটের জন্যই তোকে জড়িয়ে ধরতে হয়েছে। তার মানে সে আমাকে টাচও করেনি? না, আমাকে ধরে তোর দিকে ফেলে দেয়, পড়ে যাওয়ার ভয়ে তোকে জড়িয়ে ধরেছি। সর সামনে থেকে। ছেলেটা কই? কি জানি, এখানেই তো ছিল, চলে গেছে মনে হয়। মিম অবাক হলো। ছেলেটাকে ভেবেছিল বেয়াদব। মেয়েদের চিন্তাধারাগুলো উদ্ভট হয়ে থাকে। প্রেম হওয়ার আগে এইরকম আচরণ, চিন্তা ভাবনা প্রকাশ করে। রিলেশনের পর আর এক রকম আচরণ করে। রিলেশন হওয়ার আগে যদি মেয়ে ফোন দেয়, ছেলেটা যদি রিসিভ না করে, পরে যখন কথা হয় মেয়েটা ছেলেটাকে বলবে, কি ব্যাপার, ফোন রিসিভ করোনি যে, বিজি ছিলে? এরপর যখন রিলেশন হয়ে যায়, মেয়েটা কয়েকবার ফোন দিলে যদি ছেলেটা ফোন না রিসিভ করে, পরে কথা হলে মেয়েটা বলবে, কি ব্যাপার, আমার ফোন রিসিভ করতে কষ্ট হয় নাকি? এতটা ইগনোর করা শিখে গেছো? খুব কি জ্বালাই আমি? আমার ফোন হলে কি তুমি বিরক্ত হও? সেটা বলতেই পারো যে আমাকে আর ভালো লাগে না। অন্য মেয়ে কল দিলে তা তো ঠিকই রিসিভ করো। এই হলো মেয়েদের ভাবনা চিন্তা। যেমনটা মিম ভাবছিল আবির বেয়াদব, কিন্তু চোখ খুলে তাকিয়ে দেখে আবির নেই সেখানে। তখনই আবার ভাবনা পাল্টে গেল। মিম সেখান থেকে চলে আসার আগে ইভাকে বলল, ছেলেটার নাম কি রে? জানি না, তোর মনে হয় আমি ছেলেদের নাম জিজ্ঞাসা করে বেড়াবো? না, এমনি। আচ্ছা, বাদ দে। মিম চলে যায়। আবির আড়ালে দাঁড়িয়ে মিম আর ইভাকে দেখছিল আর মনে মনে হাসছিল। আবির ক্যামেরা নিয়ে বাড়ির আশেপাশে হাঁটতে থাকে। তেমন কোন সুন্দর কিছু চোখে পড়ছে না আবিরের। পাইচারি করতে করতে শুনতে পেল, আবির, তোমার এই হলুদ বালি মেয়েটার সাথে এত কিসের কথা? ছবি তোলার সময় দেখলাম তোমার সাথে এসে কথা বলছে। আচ্ছা, সমস্যাটা কি তোমার আবির? যেখানে যাও মেয়ে দেখলে তার সাথে ফ্লার্ট করতে হবে? তিশা, তুমি এখানে কি করছো? কেন, এখানে কি আর কোনো মেয়ে আসার কথা আছে? তাহলে চলে যাচ্ছি। আরে দাঁড়াও। আবির তিশার হাত ধরল। চৈতি বাড়ি থেকে বের হয়েছে, সেও এই জায়গার দিকে এগিয়ে আসছিল। আবিরকে তিশার হাত ধরতে দেখে থেমে যায়। ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল চৈতি, তারপর সেখান থেকে চলে যায়। তিশা বলে, হাত ছাড়ো আমার, তোমাকে সহ্য হচ্ছে না আমার একদম। কিন্তু কেন? আমি কি করেছি? মেয়েরা আমার সাথে কথা বললে আমার কি দোষ? তিশা হাত ছাড়িয়ে নিয়ে আবিরের দিকে তাকালো। আবির তিশার দিকে তাকিয়ে অবাকই হয়। তিশার চোখে মুখে সে অন্যরকম কিছু দেখতে পাচ্ছে, যার একটাই মানে পূর্ণতা।
সেই পূর্ণতার এক প্রান্তে আবির দাঁড়িয়ে আবিরকে সে কাছে পেতে চাইছে, নিজের করে নিতে চাইছে। আবির বলল, কি হয়েছে তোমার? এমন করে হঠাৎ কথা বলছো? তোমার কাছে ভুল না করেও চর খাই, অপমান হই, এখন কি হলো? তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। কিন্তু কেন? আমি কথা বললে বা না বললে তোমার কি? আর তুমি তো আমাকে সহ্য করতে পারো না, হঠাৎ করে তুমি এমন কথা কেন বলছো? জানি না, বাট তুমি মেয়েদের থেকে দূরে থাকবে, না হলে খুন করে ফেলবো, বলে দিলাম। তিশা কথাটা বলে আবিরের সামনে থেকে চলে গেল। আবির মাথা চুলকোতে চুলকোতে তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিশা চলে যেতেই চৈতি আসলো আবিরের সামনে। আবিরকে দেখে বলল, ওহ, তাহলে এটাই কারণ ছিল তোমার, তাই না? কারণ? কিসের কারণ? আমার সাথে ভালোবাসার নাটক করলে তুমি, এখন তিশা আপুর হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। এতটা ইতর মার্কা ছেলে আমি কোনো দিন দেখিনি। তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম আমি, তুমি জানো না? হাসছো কেন? আমি হাসির কি? আসলে সবটা আমার প্ল্যান ছিল, ভালোবাসার মাইন্ড গেম ছিল। রিয়া আর আমার প্ল্যান ছিল তুমি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করার জন্য। তিশা আমাদের প্ল্যানের ব্যাপারে জানে না, তাই সে রিয়ার কথা মতো এখানে আসে, যেন তুমি এসে আমি তিশার হাতটা ধরেছি এটা দেখতে পারো। আচ্ছা, সবটা বলি তোমাকে। রিয়া মানে আমার বোন একদিন বলে, ভাইয়া, চৈতি মনে হয় না তোকে ভালোবাসে। কেন? এত তাড়াতাড়ি দেখাই ভালোবাসা কখনো হয় না। কিন্তু চৌতি আমাকে ভালোবাসে। প্রমাণ করে দেখা তাহলে। আচ্ছা, তাহলে চল প্ল্যান করি একটা। গ্রামে যে চৌতিকে বলবো আমি তোমার সাথে প্রেমের নাটক করেছি, ভালোবাসিনি কোনোদিন। এরপর তুইও চৌতিকে আমার নামে বাজে কিছু বলবি। ও যদি সত্যি ভালোবাসে এসব বিশ্বাস করবে না, আর কষ্ট পাবে খুব। মানে আমার প্ল্যান ছিল তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা জানার জন্য। সরি চৌতি, এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও, আর কখনো কষ্ট দিব না। তবে আমি চলে যাচ্ছি। আমাকে যে বিশ্বাস করে না তার সাথে কথা বলি না আমি। তুমি তো আর আমাকে বিশ্বাস করো না, এতটাই অবিশ্বাস করবা যে রিয়াকে তুমি এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। সমস্যা নেই, থাকো চৌতি, ভালো থেকো, পারলে মাফ করে দিও। আবির কথাগুলো মনে মনে বলে শয়তানি মার্কা হাসি দিল একটা। চৈতির পাশ কাটিয়ে চলে আসার জন্য পা বাড়ায়। কয়েক পা এগিয়ে আসতেই চৈতি পেছন থেকে ডাক দেয় আবিরকে। আবির চৈতির দিকে ঘোরার আগে কয়েকবার হেসে নিল। চৈতির দিকে ঘুরে চোখে কান্না কান্না ভাব এনে বলল, বলো, আর কি অপমান করার আছে? আমি ইতর, বেয়াদব, শয়তান, বলো বলো, আর কি আছে? সুপ্তিকেও ডেকে নিয়ে গালি দিতে। চৈতি কিছু বলল না। দৌড়ে এসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো চৈতি। কাঁদতে কাঁদতে বলল, সরি আবির, তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি কেন কাঁদছো? আবির প্লিজ, তুমি কেঁদো না। তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি তবু আমাকে ছেড়ে যেও না, আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না আবির। আগে ছাড়ো, কেউ দেখলে কেলেঙ্কারিতে ফেসে যাব। চৈতি আবিরকে ছেড়ে দেয়। চৈতির গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আবির ভালোবাসার শহরে একজন দক্ষ অভিনেতা। চোখে পানি আনার ভাব ধরে বলল, একটা শর্তে, আবার তোমার সাথে রিলেশনে যেতে পারি? বলো কি শর্ত? আমি সব পালন করতে রাজি। তোমার আর আমার বিষয়ের কথা কেউ জানতে পারবে না। আজকের পর থেকে সুপ্তি বা রিয়াকে কাউকে কিছু বলা যাবে না। সবার আড়ালে আমরা প্রেম করব, ঠিক আছে? এই সামান্য শর্ত? আমি রাজি। লাভ ইউ আবির। আই লাইক ইউ। ভালোবাসি বলো। আরে, আমার ভালোবাসা মনে মুখে প্রকাশ করে কি হবে? তুমি যে মনের গভীরে আছো এটা কি বুঝো না? তবুও শুনতে ইচ্ছা করে। ভালো তো বাসি না, তাহলে কি করে ভালোবাসি বলবো? এই ম্যাজিক্যাল বাক্যটি কেবল আমি যাকে ভালোবাসবো তাকেই বলবো। বাড়ি ফেরার সময় এসেছে।
সবার সাথে টুকটাক কথা বলে বাড়ি থেকে বের হতে থাকে। তিশা দাঁড়িয়ে আছে এক পাশে, পারভেজ এসে দাঁড়ায় তিশার পাশে। তিশা সরে আসতে যাবে, পারভেজ তখন বলল, বিয়ান সাহেবা কেমন আছেন? আমি পারভেজ। আপনার নাম তিশা? আপনার দুলা ভাই বলেছে। জি ভালো আছি। আমিও। বিয়ের দিন বিয়াইদের সাথে আড্ডা দেব কিন্তু। দেব, এখন আসি। আচ্ছা শুনুন, সাবধানে যাবেন, পিঁপড়ে যেন না অ্যাটাক করে। মানে? মিষ্টি দেখতে মেয়েদের তো পিঁপড়েরাই ডাকাতি করে। বাই। তিশা হাসি দিয়ে চলে যায়। আবির দূরে দাঁড়িয়ে তিশার ঘটনাটা দেখলো, মনে মনে বলল, এবার খেলা তো আমার শুরু হবে তিশা। প্লে বয়ের মাইন্ড গেম এখনো তোমরা কিছুই জানো না। রাকিব রিধির দিকে এগিয়ে আসতে যায়, কিন্তু আবির তাড়াতাড়ি রিধির পেছনে এসে দাঁড়ালো। রিধি ঘুরে দেখে আবির পেছনে পেছনে হাঁটছে। আবিরের পেছনে রাকিব আসছে। রিধি বুঝতে পারে আবির কেন এখানে এসে হাঁটছে। রিধিকে গাড়ির কাছে এগিয়ে দিয়ে আবির চলে আসবে, সে সময় রিধি বলে, এই আবির সাহেব শুনুন। জি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমি কিন্তু জানি আপনি কেন দুলা ভাইয়ের বন্ধুদের চোখে হলুদ লাগিয়ে দিয়েছিলেন। ঠিক হয়েছে। আবির মুচকি হাসলো। মেয়েরা সবাই গাড়িতে উঠে গিয়েছে। ড্রাইভার গাড়ি টান দিয়ে বের হয়ে যায়। আবির মনে মনে বলে, রিধি কি তাহলে আমার উপর নজর রাখে? যাক, আমি যা চাচ্ছি সেটা হতে পেতে যাচ্ছি। তানজিম, অব্র আর নিশাদ বাইক নিয়ে এগিয়ে যায়। আবিরের জুতো ছিল ভেতরে। জুতো খুঁজতে এসে একটু দেরি হয়ে গেল আবিরের। আবির জুতো পরে নিয়ে বাইরে আসে। অব্রদের কাউকেই দেখতে পায় না আবির। বাইকের উপর বসে সেলফ স্টার্ট দিতে যাবে, এমন সময় রাকিব এসে বাইকের সামনে দাঁড়ায়। পাশে এসে দাঁড়ালো পারভেজ। আবিরকে রাকিব বলল, তুই যা করছিস তা কেবল আত্মীয় খাতিরে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার সেটা সুযোগ দেব না। কেন তোকে কথাগুলো বলছি সেটা ভালোভাবেই বুঝতে পারছিস, তাই ভালোভাবেই বলছি, রিদি কিংবা তিশার আশেপাশে যেন তোকে না দেখি আমি, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। তুই চিনিসও না আমরা কে। হুমকিটা ভালোই লাগলো ব্রো। একটা কথা কি জানো, নিজের এলাকায় সবাই বাঘ, কিন্তু আমি সব এলাকায় বাঘ। দেখা হবে আর খেলাও হবে। টাটা। আবির বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসলো। রাকিব সাথে সাথেই সুজন ভাইকে ফোন দেয়। সুজন ভাই হলো বেশ কয়েকটি এলাকার বাজার পর্যায়ের গ্যাং লিডার, বড় একজন মাস্তানও তিনি। সুজন রাকিবের সাথে বেশ পরিচিত। রাকিবের কল দেখে রিসিভ করলো সুজন। ভাই, একটা ছেলে আমাদের হুমকি দিয়ে গেছে, ওকে দুনিয়া থেকে না সরালে শান্তি পাবো না ভাই। মানে? আমার লোকদের কে হুমকি দিল? কার এত সাহস? কোন ছেলে? নাইদের বিয়ে হচ্ছে যে বাড়িতে, ওই বাড়ির একটা ছেলে, কোনের ফুফাতো ভাই হয়। তা দেখি শালারের জায়গা মতো পেলে সাইজ করে দেবো। ছেলেপুলেদের ডাক দিবে, চলে যাবে, আমিও আসবো। ওকে ভাই, বিয়েতে তো আপনার দাওয়াত আছে, সেদিন দেখবেন বেটাকে। রাখি এখন। আচ্ছা। রাকিব ফোন কেটে দিল। আবিরের উপর রেগে আছে দুজন, কিন্তু আবিরের এসবে কিছুই আর যায় আসে না। এদিকে মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে নিয়ে ভাবছে, কে ছেলেটা? নাম তো জানি না, কোনের কি হয় সেটাও তো খোঁজ নেওয়া হয়নি। কেমন যেন নেশা ধরানোর মতো এলো, আবার চলেও গেল। ধুর, একটা মেয়ে হয়ে প্রথম দেখায় কোনো ছেলেকে নিয়ে ভাবছি। ইস, পাবলিক জানতে পারলে হাসাহাসি করবে। আবির ইয়ামাহা 15BA মুভি স্টার এডিশন 150cc বাইকটা পিক আপ তুলে অব্রদের কাছে আসলো। আবিরকে দেখে অব্র বলল, কোথায় ছিলি তুই? জুতো আনতে গিয়েছিলাম। তোর মুখে নিশাতের মতো রং লেগে আছে কেন? নিশাতের ইভার মতো কি তোকে অন্য কেউ ধরেছে নাকি? নিশাতের ইবা মানে? নিশাত তো তোর ট্রিক্স কাজে লাগিয়ে ইভার নাম্বার ম্যানেজ করে এনেছে, কিন্তু নিশাত কল দেবে না। কলে কি কথা বলবে সেটাই ভেবে পাচ্ছে না। হাহা, মেয়েদেরকে দূর থেকে ছেলেরা অনেক বেশি ভালোবাসতে পারে, কিন্তু কাছে আসার পর ছেলেরা কথাই খুঁজে পায় না। তবে মেয়েরা দূর থেকে যাকে ভালোবাসে তাকে অনেক বেশি ভালোবাসে, যার পরিমাপ করা যায় না। কল দিস, এমনিতে কথা বলতে পারবি।
ওরা 4 জন বাইক চালাতে থাকে। বাড়ির দিকে যাচ্ছে ওরা। তারপর বাড়ির উঠোনে সবাই বসে আছে। প্যান্ডেল সাজানোর কাজ প্রায় শেষ, কালকে বাকিটুকু করলেই হয়ে যাবে। বাড়ির বাইরেও বড় প্যান্ডেল করানো হচ্ছে, কারণ এই বিয়েতে গ্রামের প্রায় সব ধরনের লোকদের দাওয়াত। বিশেষ করে গরিব লোকদেরকে নীরব সাহেব আর আশরাফ সাহেব দাওয়াত করেছে। আবির বাইক থেকে নামলো। আবিরের ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে ওর আম্মুর নাম্বার। হ্যালো আম্মু, কি করো? কেমন আছো? আবির, ঢাকাতে আসবা কবে? আসবো আম্মু, তবে তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। নীলিমা বেগম আবিরের কথা শুনে চুপ হয়ে গেল। নীলিমা বেগম হয়তো আন্দাজ করতে পারছে আবির কোনো সারপ্রাইজের কথা বলছে। নীলিমা বেগম কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আবির, তোমার তিয়াশাকে কেমন লাগে? কেমন লাগবে? ভালো একটা মেয়ে, দেখতে মিষ্টি, দুষ্টু টাইপ, বাট অনেক ভালো। গুড। আচ্ছা, তিশা কি তোমার সাথে কথা বলে? হ্যাঁ বলে, সে তো আমার সাথে সবসময় কথা বলতে চায়। কিন্তু কেন আম্মু, কি হয়েছে হঠাৎ আজকে এসব ব্যাপারে কথা বলছো? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, এনজয় করো, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো। আমি তোমার সারপ্রাইজ গিফটের অপেক্ষায় রইলাম। আচ্ছা আম্মু। শোনো, তোমার নানুমণির সাথে দেখা হয়েছে? নানুমণি? কই, আমাকে তো কেউ এই ব্যাপারে বলেনি, আব্বু তো বলেনি। দেখা করিও, রাখছি। আবির ফোন পকেটে রাখলো। নানু নানিকে এসে দেখেনি বড় হওয়ার পর। সেই যে ছোটবেলায় দেখেছিল, যখন আবির ক্লাস 1-এ পড়তো, সেই সময় এসেছিল নানু বাড়িতে, তাও একদিনের জন্য। পরের দিন নীলিমা বেগম আবিরকে নিয়ে চলে যায়। নানু আবিরকে জড়িয়ে ধরে কত গল্প করেছিল। নানিও ছিল সাথে, কিন্তু নানু মারা গিয়েছিল, আব্বু জানিয়েছিল। নানি বেঁচে আছে, কিন্তু ওনার সাথে দেখা হয়নি আবিরের। আবির বাইক থেকে নামে। সুপ্তি এসে সামনে দাঁড়ায়। নানুমণির কথা জানতেই যাবে, তার আগে সুপ্তি বলল, ভাইয়া কেন এমন করছেন? চৈতি অনেক কষ্ট পাচ্ছে। আপনাকে সে ভালোবাসে, আর আপনি তার সাথে এত বেশি অভিনয় করলেন কিভাবে? কারো মন নিয়ে ভালোবাসার অভিনয় করতে নেই, কেন এমন করলেন? আসলে দোষটা আমার। প্রথম দিন তোমাকে ভালো লেগেছিল, তোমার দিকে তাকিয়েছিলাম, আর কোথা থেকে যে চৌতি চলে এলো বুঝলাম না। আমার প্রথম দিন সবটা বলা উচিত ছিল। ভেবেছিলাম চৌতির সাথে কথা বলে তোমার ব্যাপারে খোঁজ নিব, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। চৌতিকে তো কখনো পছন্দই করি না আমি। যাকে চেয়েছিলাম তাকেই পেলাম না। তুমি বলো, অন্য কাউকে ভালো লাগবেই? যদি আমাকে দোষী মনে হয়, আমাকে শাস্তি দাও। এখন এমন পরিস্থিতিতে পড়েছি, না পারছি চৌতিকে তোমার কথা বলতে, আর না পারছি ওর সাথে কথা বলতে। কারণ যদি আমি তোমার কথা ওকে বলি, সে আমাকে নয় তোমাকে ভুল বুঝবে। আমি চাই না তোমাদের মধ্যে বেন্ডিংটা নষ্ট হোক। এই জন্য তোমার আর চৌতির দেওয়া সব অপমান সহ্য করেছি। যখন চলে যাব তখন সব ঠিক হয়ে যাবে। আমি না আর পারছি না। তুমি বলো, আমার কি দোষ? তোমাকে পাওয়ার জন্য তোমার বোনের হেল্প নিতে চেয়েছিলাম। সে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি তো তাকে চাই না, তোমাকে চাই। যা এখন সে চাওয়াটা মনের মধ্যে আটকে আছে। এই জন্য তোমার বোনকে ভালো লাগছে না। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে মেরে ফেলি। আমার দোষটা কি তুমি বলো? উপরওয়ালা হয়তো এটাই লিখে রেখেছিল। প্লিজ আমাকে বিশ্বাস করো না। আমিও চাই না কেউ আমাকে বিশ্বাস করুক। আমাকে সবাই অপমান করুক, সেটাই ভালো আমার জন্য। সুপ্তি আবিরের কথাগুলো শুনে হাঁ হয়ে গেল। আবির এমন করে গুছিয়ে মিথ্যে কথা বলে মেয়ে পটাতে পারে, এটা কেবল আবিরই জানে। সুপ্তি একদম চুপ হয়ে গেছে। না পারছে এখন আবিরকে কিছু বলতে, আর না পারছে কিছু ভাবতে। কেবল মাথার মধ্যে সুপ্তির একটাই চিন্তা করছে, আর তা হলো আবির ওকেই চায়। আবির মন খারাপের ভান করে পাশ কেটে চলে যেতে প্রস্তুত হয়। সুপ্তি বলল, শোনেন, আপনি এতক্ষণ যা বললেন, এটা কি সবটাই সত্য? বললাম তো বিশ্বাস করতে হবে না। সত্যি কি মিথ্যা সেটা আমি জানি। আর আমার থাকবে এসব, কাউকে চাই না আমি। নিরী আপু কবুল বলার পরেই আমি একা চলে যাব এখান থেকে। সব ঝামেলা শেষ। আমার জন্য তুমি চৌতির কাছে খারাপ হয়ে যাবে। যে জানবে ব্যাপারটা
সে আমাকে অন্যরকম দৃষ্টিতে দেখবে, ভাববে তোমার বোনের বিহেভকে তুমি কেড়ে নিয়েছো। আমিও চাই না তোমাকে কেউ কিছু বলুক। জানো সুপ্তি, প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখন বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ শুরু হয়েছিল। একটা সত্যি কথা হলো, যদি মন থেকে সত্যি কাউকে চাওয়া হয় তাকে দেখে ভয় বাড়ে, যা এতদিন হয়নি। তোমাকে দেখার পর হয়েছিল। তোমার সাথে কথা বলার কত চেষ্টা করেছি, কিন্তু ভয় কাজ করত। ভুলটা আমার। চৌতির কাছে হেল্পের জন্য গিয়েছিলাম। এখন ও যদি এসব জানে, না জানে কি হবে। যাই হোক, ওকে সবটা বলে দিও। এই না না, শোনেন, চৈতিকে কিছু বলার দরকার নেই। আপনি ওকে ইগনোর করতে থাকুন, তাহলেই হবে। আর আমিও চৈতিকে এখন এসব বলবো না। কেন বলো, কেন বলবে না? তুমি তো আর আমাকে ভালোই বাসো না। সেটা সময় হলে জানতে পারবেন, তবে প্রমিস করেন কেউ যেন আপনার আর আমার কথা জানতে না পারে। ওকে সুপ্তি, আজ না অনেক হ্যাপি লাগছে। যাকে এতদিন দূর থেকে চেয়েছি তাকে পেতে যাচ্ছি। ইস, কি যে খুশি লাগছে। হয়েছে, শুনুন তো। সুপ্তি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আবিরের সামনে থেকে চলে গেল। আবির সুপ্তির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু শব্দ করে হাসলো, বিড়বিড় করে বলল, আই এম এ প্লে বয়। আমার মাইন্ড গেম বোঝা এত সহজ নাকি? শত্রুকে পটিয়ে নিব যদি সে মেয়ে হয়। আবির ওর নানুমণির খোঁজে এদিকে সেদিকে যেতে থাকে, কিন্তু কাউকে জিজ্ঞেস করার মতো পাচ্ছে না কেউ। হঠাৎ দেখে রিদি দাঁড়িয়ে আছে। আবির একটু কাছে যেতে রিদিকে ডাক দেয়। রিদি, কিছু বলবেন? হ্যাঁ, আমার নানুমণি কোথায় থাকে জানেন? ওনার সাথে দেখা করব। ওকে, চলুন। রিদির সাথে আবির যেতে থাকে। 3 তলার ফ্ল্যাটে এসে থামলো রিদি। আবির বলল, উনি কি এখানেই থাকে? না, 4 তলায় থাকে। তবে আমি আর যেতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে। আর সিঁড়ি ডিঙিয়ে যেতে পারবো না আমি। আচ্ছা, আমার হাতটা ধরুন। হাঁটতে পারবো না আমি, আপনি যান, আমি এখানেই আছি। আবির রিদিকে অবাক করে দিয়ে পাজা কোলা করে কোলে তুলে নিল। রিদি কিছু বলতে গিয়েও যেন পারল না। রিদির উপায় না পেয়ে আবিরের গলা জড়িয়ে ধরে। রিদির দিকে তাকায় আবির। রিদিও আবিরের দিকে তাকিয়ে আছে। দুজন মানুষ দুজনকে দেখছে। রিদি হেলে তাকায়, ওর লম্বা চুলগুলো সিঁড়ির সাথে ঝাড়ি দিতে থাকে। তিশার থেকে ওর লম্বা চুল রিদির, কিন্তু এই প্রথম আবির দেখছে লম্বা চুলের অসম্ভব মায়াবতী রিদিকে। দুজনেই জানে না কিসের একটা আকর্ষণে অহেতুক দুজনের কাছে আশা হয়ে যাচ্ছে। দুজনের মন একে অপরের স্পর্শ, সঙ্গ, কথা বলা সবটাই যেন বারবার পেতে চাইছে। মনের মধ্যে কত শত অচেনা অজানা ভাবনার আবির্ভাব ঘটছে দুজনার, যা প্রকাশ করতে ইচ্ছে হচ্ছে না কারোর, কিন্তু দুজন দুজনকে নিয়ে ঠিক ভেবে যাচ্ছে। এ যেন নাগিন 5 সিরিয়াল নাটকের মতো। অধীর আর বাণীর মতো আকর্ষণ হচ্ছে আবির আর রিধির। অধীর যেমন অনুভব করত বাণীর ওপর পূর্ব জন্মের অচেনা আকর্ষণ, তেমনি আবিরও ঠিক এমন আকর্ষণ অনুভব করে রিধির প্রতি। রিধির দিকে তাকিয়ে আবির এক পা করে ওপরের ফ্লোরে উঠতে থাকে। দুজনেই নিঃসুপ, রোমান্টিক একটি পরিবেশ, যেন দুজনেই অনুভব করছে দুজনের মনে রোমান্টিক গান বেজে চলছে। আবির সাহেব, চলে এসেছি, 4 তলার ফ্লোর, আমাকে নামিয়ে দিন। আবির যেন ঘর থেকে বের হলো। সে রিধিকে নামিয়ে চারপাশ দেখতে থাকে। এতক্ষণ সে চারপাশ না তাকিয়ে কেবলমাত্র রিধির দিকে তাকিয়ে সিঁড়ি ডিঙিয়ে ওপরে এসেছে। আবির একবার সিঁড়ির দিকে তাকায় আর একবার রিধির দিকে তাকায়। রিধি বলল, কি মিস্টার, কি ভাবছেন? এতক্ষণ সিঁড়ির দিকে না তাকিয়ে কিভাবে হেঁটে এলেন? ইয়ে না, মানে নানুমণি কোথায় থাকে? চলেন, সব শেষের রুমটাতে উনি। আবির তাড়াতাড়ি রুমটার দিকে এগিয়ে যায়। রুমের দরজা আধা খোলা হয়ে আছে। আবির গিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। একজন বৃদ্ধা মহিলা বিছনায় শুয়ে আছে। গায়ের চামড়াটা ঝুলে গেছে, খুনখুনে দেহ, চোখে কালো চশমা, যেমনটা অন্ধরা পড়ে থাকে। বিছনার পাশে একটা লাঠি। মাঝে মাঝে তিনি বিছনা থেকে ওঠেন। আবির গিয়ে ওনার বিছনার পাশে দাঁড়ায়। আবিরের নানি জোরে একটা নিঃশ্বাস নিলেন। বিছনা থেকে উঠে বসলেন তিনি। নিঃশ্বাস টানতে টানতে বললেন, কে এসেছে?
গায়ের গন্ধ নিয়ে মনে হচ্ছে সে খুব কাছের একজন। কে এসেছে? আবির ও নানুমণিকে গিয়ে জড়িয়ে ধরলো। ওর নানুমণি আবিরের মুখে হাত দিয়ে স্পর্শ করতে থাকে। আবিরের চোখে পানি অনুভব করতে পারে নানুমণি। গালে ওনার ঠিক মতো দাঁতও নেই। নানুমণি বলে, কে কে তুমি? নানি, আমি আবির। আবির? আমার বড় মেয়ের ছেলে আবির? নানি, আমি তোমার বড় মেয়ের ছেলে আবির। কেমন আছিস রে ভাই? নানুমণি এবার আবিরকেই জড়িয়ে ধরলো। আবির কাঁদছে, নানুমণিও কাঁদছেন। আবির রুমের চারপাশে তাকালো। মামা নানিমণিকে বেশ ভালো মতোই রেখেছে। নানুমণি বলল, ভাই তুই এসেছিস? কখন ভাবিনি তোরা আসবি। নীলি কোথায়? সে যে তোকে নিয়ে একবার এসেছিল, রাগ করে অভিমান করে চলে গেছিল, আর ফেরেনি। তোর মায়ের কষ্টে তোর নানুটা চলে গেল। কষ্টে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কত আশা ছিল তোরা আসবি, তোদেরকে দেখবো, কিন্তু দেখ তোরা আসে, অথচ আমি তোদের দেখতে পাচ্ছি না। নানুমণি, তোমার মেয়ে আসেনি, আমি, তোমার নাতনি আর তোমার জামাই এসেছি। জানতাম সে আসবে না। ছোট থেকে তার জেদ যে বিশাল ছিল। কেমন আছে মেয়েটা? ভালো আছে, চিন্তা করো না। তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে ফিরিয়ে আনবো। ঠিক আছে ভাই, রোজ এসে একটু কথা বলে যাস। একা পড়ে থাকি, কই থাকে জানি না। তবে তুই আসিস, গল্প করে সময়টা কাটবে। আচ্ছা, তুমি রেস্ট নাও। আবির রুম থেকে বের হয়। রীতি আবিরকে যত দেখছে তত অবাক হচ্ছে। মনের অজান্তেই যেন ওদের মধ্যে এক বিশাল সখ্যতা গড়ে উঠছে। কেউ তো বুঝতেই পারছে না। আবির প্লে বয় হলেও এ অবধি সে কাউকে মন থেকে ভালোবাসেনি। সবসময় মেয়েদের সাথে ফ্লার্ট করে এসেছে, কিন্তু রিধির বেলাতে সে অন্য কিছু ফিল করছে। আবার কি কোলে তুলে নিব? না না, আমি এবার হাঁটতে পারবো। ওকে, আসুন। আমার হাত ধরবেন প্লিজ? রিধির দিকে তাকায় আবির। রিধি সিঁড়ির সামনে এসে হাত বাড়িয়ে দিয়েছে আবিরের দিকে। আবির রিধির চোখের দিকে চেয়ে আছে। রিধি আবিরের দিকে হাত বাড়ালো। আবির রিধির হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আবির জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? মানে কেমন ছেলে মানেটা কি? না মানে বেদব, বান্দর, না শয়তান, না ফাজিল, এরকম ছেলে পছন্দ? মোটেই না। ও কেন, কি হলো? না মানে ভাবলাম আমি একটু চান্স নিব আপনার সাথে লাইন মারার, কিন্তু আপনার তো ওইরকম ছেলে পছন্দই না। আসলে আমি তো বান্দর, ফাজিল, বেয়াদব ছেলে তো, তাই। এই প্রথম কোনো মেয়ের সামনে একটা ছেলেকে নিজেকে বেয়াদব বলে পরিচয় দিতে দেখছি। ইন্টারেস্টিং। আবির তো একটাই, তাই সে সবার মতো করে চলে না, নিজের স্টাইলে চলে, বুঝলেন? বুঝলাম, বাট ফ্ল্যাটটা জমলো না। ইউনিক হলেও রোমান্টিক নেই। ফ্ল্যাট করব কেন? নিজের মানুষের সাথে কি ফ্ল্যাট করে? নিজের মানুষ? রিধির প্রশ্নের কোনো উত্তর দেয় না আবির। রহস্যময় এক হাসি দিয়ে আবির রিধির হাত ছেড়ে চলে যায়। রিধি সিঁড়ির ওপর দাঁড়িয়ে আবিরের দিকে বোকার মতো তাকিয়ে আছে। আবির ওর মামা নীরব সাহেবের কাছে আসলেন। মামা কাজে তখন ব্যস্ত ছিল। আবিরকে দেখে বলল, কি ব্যাপার, এখনো ফ্রেশ হসনি? গায়ে হলুদের পাঞ্জাবি পরে আসিস? মামা, একটা প্রশ্ন ছিল। বল। কি হয়েছিল আমার মায়ের সাথে তোমাদের? তিনি কেন গ্রামে আসে না? নীরব সাহেব কাজ থামিয়ে দিলেন। আশরাফ সাহেবের দিকে তাকালেন তিনি। আশরাফ সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। নীরব সাহেব বলল, এখানে আসতে তো কারো বাধা নেই, কিন্তু যে আসে না তাকে জিজ্ঞেস করিস সে কেন আসে না, এটাও আমি জানতে চাই। আমি আমার মাকে গ্রামে আনবই, সবার সামনে তাকে প্রশ্নটা করব। নিয়ে আয় তাহলে। আবির ওর মামার থেকে চলে আসে। পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা। আবির রুমের দিকে যেতে থাকে। চৈতি তাকায় আবিরের দিকে, সুপ্তিও তাকায় আবিরের দিকে। আবির মুচকি হাসে। চারপাশে কেবল মেয়েদের আনাগোনা, সবগুলি যেন আবিরের বাগানে ফোটা ফুল। আবির ইচ্ছে মতো সবাইকে নিজের মতো করে পরিচালনা করতে পারবে। আবির নিজের রুমের দিকে যাচ্ছে। তিশা নিচের দিকে নামতে থাকে। বাড়ির মধ্যে তেমন কোনো লোক নেই, সবাই বাইরে কাজে ব্যস্ত। তিশা নিচে নামতেই যাবে,
আবির তিশার হাত শক্ত করে ধরল। তিশার লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়ছে। তিশা চুলগুলো কানে গুজতে যাবে, আবির তিশাকে থামিয়ে দেয়। আবির নিজেই তিশার চুলগুলো কানে গুজে দিল। আবির বলল, তখন এত শাসন কেন করেছিলে? তুমি কি কিছুই বোঝোনি কেন করেছিলাম? শোনো, ভালোবাসা পছন্দ বা ভালো লাগা যথাসম্ভব বুঝিয়ে বলতে হয়। একটা ছেলে আর মেয়ে যেমন সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারে না, তেমনি তাদের মধ্যে একসময় ভালোবাসার সৃষ্টি হয়ে থাকে। কিন্তু যদি সে ভালোবাসা বুঝিয়ে না প্রকাশ করা যায়, তাহলে সে ভালোবাসা কিন্তু অনেক কষ্ট বয়ে নিয়ে আসে। তাই যাকে ভালোবাসা উচিত তাকে যথাসম্ভব বুঝিয়ে বলা দরকার। কে জানে, তুমি বুঝিয়ে বলবা না, তোমার ভালোবাসা আরেকজন নিয়ে চলে যাবে। এবার বলো, এত রাগ কেন দেখিয়েছিলে? আমি যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি, রাগ দেখাবা কেন তুমি? ঠিক আছে, সরি, তোমার যা খুশি তাই করো, রাগ দেখাবো না। তিশা কথাটা বলে চলে যেতে চায়। আবির তিশার হাত টেনে ধরল। তারপর আবির তিশার হাত ধরে টান দিল নিচের দিকে। তিশার নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের দিকে তাকায়। আবির তিশাকে বলল, আমি আমার উত্তর পাইনি, বলো কেন রেখে কথা বলছো? জানি না, নিজেই বুঝতে পারছি না আমার কি হয়েছে। ভালোবাসো আমায়? জানি না। কেন জানো না? বলো আমাকে ভালোবাসো। তুমি তো চৈতিকে ভালোবাসো, রিয়ার বান্ধবীকেও ভালোবাসো। দুজনকে কিভাবে ভালোবাসা যায়? রিয়াকে জিজ্ঞাসা করিও তাহলে আমি কাউকে ভালোবাসি কিনা। তুমি আমাকেও যে ভালোবাসবে এটার কি কোনো গ্যারান্টি আছে আবির? শোনো, সত্যিকারের ভালোবাসা কোনো প্রমাণ দিতে হয় না, এটা ফিল করতে হয়। নিজে তার উত্তর খুঁজে পাবে। থাক, আমাকে ভালোবাসতে হবে না। কালকে নাহিদের বাড়ি থেকে মেয়েরা আসবে। ওই যে নাহিদের বোন মিম আছে না, ওকে প্রপোজ করব। একটু হেল্প করে দিও প্লিজ। টাটা। আবির কথাটা বলে উপরের সিঁড়িতে পা রাখলো। তিশা আবিরের হাত ধরে ফেলল। তিশা এবার এগিয়ে এসে আবিরের থেকে এক সিঁড়ির ওপরে দাঁড়ালো। আবির মাথা উঁচু করে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা বলল, আমি বড্ড চেতি, আমার যেটা চাই সেটা আমারই থাকবে। অন্য কেউ ভাগ নিতে এলে সেই জিনিসটা আমি নষ্ট করে দেব, না হয় নিজেকে মেরে ফেলবো। হয় সে আমার থাকবে, না হয় কাউকে হতে দেব না। বুঝলে আবির বাবু? বুঝলাম তিতা, না মানে তিশা। তুমি আবার আমাকে তিতা বলছো? তিশা বা তিতা সবটা তো আমার প্রপার্টি। সো আমার সম্পত্তি আমি যা খুশি করব। তোমার কি? আগে বিয়ে করে রেজিস্ট্রেশন করো মিস্টার আবির বাবু, তারপর আসিও সম্পত্তি দেখাতে। আবিরের রেজিস্ট্রেশন লাগে না, রেজিস্ট্রেশন নিজেই আবিরের কাছে আসে। সব মানুষ নিজের এলাকায় বাপ হয়, আর এই আবির সব এলাকার বাপ, বুঝলে? হয়েছে, যাও তো। তিশা চলে গেল। আবির তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির ঘুরে চলে আসতে যাবে, তখনই সে খেয়াল করে কে যেন আড়াল থেকে ওদেরকে দেখছে। আবির তাকাতেই ছায়ামূর্তিটা চলে গেল সেখান থেকে। আবির পাত্তা না দিয়ে চলে আসলো সেখান থেকে। এমপি সোহেল আহমেদ ফ্যাক্টরি তৈরি করার জন্য কয়েকটা লোক পাঠায় নীরব সাহেবের জায়গা দখলে, মানে খেলার মাঠে ফ্যাক্টরি বানানোর প্ল্যানে কয়েকজনকে পাঠায়। ভূমি অফিসার, ইঞ্জিনিয়ার সহ সোহেল আহমেদ দলের কতগুলো ছেলেরা মাঠের মধ্যে গাড়ি রেখেছে। জমির চারপাশে পিলার পোতার প্রস্তুতি নিচ্ছে। একটা কালো জিপ করে 6 জন লোক মাঠের মধ্যে আসলো। 6 জনের মধ্যে 4 জন ছেলে। তারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। যে গাড়ি চালাচ্ছিল সে হলো জেরিন। জেরিনের সাথে আরো একটি মেয়ে আছে, নাম হচ্ছে স্নেহা। জেরিন জিপ গাড়ির সামনে ডিকিতে গিয়ে বসলো। স্নেহা বিয়ারের বোতল এনে দেয় জেরিনকে। জেরিন জিন্স আর শার্ট পরে বসে আছে। স্নেহার থেকে বিয়ারের বোতল নিয়ে ছিপি খুলে খেতে থাকে। কয়েক ডোক খাওয়ার পর জিপ থেকে নেমে দাঁড়ায়। জায়গাটা আমার বাবা নিয়ে নিয়েছে, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কাজ শুরু করেন, আর আমি আছি এখানে, দেখি কে ঝামেলা করে। নীরব আর আশরাফ সাহেব বিয়ের ব্যস্ততায় বাড়িতে কাজ করছে। অভ্র, তানজিমান, নিশাদ নীরব সাহেবের বাড়ির দিকে আসছিল। দূর থেকে দেখে ওদের খেলার মাঠে লাল ব্ল্যাক পুঁতে পিলার বসানো হচ্ছে।
অভ্র আর তানজিম দৌড়ে মাঠের দিকে আসে। নিশাত বাড়ির মধ্যে প্রবেশ করে নীরব সাহেবদের ডাকে। অভ্র আর তানজিম জেরিনের সামনে আসে। অভ্রের দিকে জেরিন তাকায়। ছেলেরা অভ্রকে ধরতে যাবে, জেরিন হাত উঠিয়ে থামিয়ে দেয়। অভ্র বলল, এইসব কি হচ্ছে জেরিন? কি করছো তুমি? এটা আমাদের খেলার মাঠ, আর এটা নীরব আঙ্কেলের নিজের জায়গা। তিনি খেলার জন্য আমাদেরকে দিয়েছে। এসব কিছু সরিয়ে বাড়িতে ফিরে যাও। জেরিন বিয়ারের বোতল থেকে বিয়ার মুখে ঢেলে নিল, এরপর কুলি করে অভ্রের মুখের উপর ফেললো। তানজিম এগিয়ে আসতে যাবে, কয়েকটা ছেলে তখনই তানজিমকে গিয়ে ঘিরে ফেললো। শরীফ এসে তানজিমের মুখে একটা ঘুষি দিয়ে বলল, এই মাঠেই তোদেরকে কব্বর দিব, বুঝলি? চুপচাপ চলে যা। কেন যাব? আমাদের মাঠ, আমরা অন্যায়ভাবে দখল নিতে দেব না। আরো দুটো ছেলে এসে অভ্রকে চেপে ধরলো। জেরিন হকি স্টিক নিয়ে এসে অভ্রের পায়ে জোরে একটা বাড়ি দেয়। অভ্র মাটিতে পড়ে যায়। তানজিমকেও ফেলে দেওয়া হয়। নীরব আর আশরাফ সাহেব দৌড়ে আসে খেলার মাঠে। নীরব সাহেব এসেই পিলার পোতা বাধা দেয়, মাটি থেকে তুলে ফেলে দিতে থাকে। আশরাফ সাহেব বলল, এসব কি? তোমাদেরকে কে পাঠিয়েছে এসব করতে? বেরিয়ে যাও এখান থেকে, না হলে সবগুলোকে জেলে পড়ে দেব। ওই আঙ্কেল, আমি বলেছি এসব করতে, কারণ আমার বাবার জায়গাটা এখন অনেক প্রয়োজন, তাই চুপচাপ চলে যান। তোমার সাহস কি করে হয় আমার জমি দিয়ে এসে অর্ডার করার? দেখো, বাড়িতে বিয়ে চলছে, আমি চাই না এইসব জমি নিয়ে ঝামেলা করতে। চলে যাও বলছি। হে আঙ্কেল, আস্তে। এর আগে বাবার সাথে অনেক কথা বলেছেন। আপনি না জমি বিক্রি করবেন না বাবাকে দেবেন, তাই তো আদায় করে নিতে হবে। আমি আবার যা চাই সেটা আদায় করে ছাড়ি। জোর করে আদায় করতে বেশ মজাই লাগে। সেধে পড়ে জিনিসের গুরুত্ব থাকে না বস। সো গো টু হোম। নীরব সাহেব জেরিনের দিকে এগিয়ে আসে। জেরিন সব ছেলেদেরকে ইশারা করে নীরবকে আটকাতে শরীফ নীরব সাহেবকে মারতে যাবে, তখনই অভ্র এসে সামনে দাঁড়ায়। হাত দিয়ে সেটা ঠেকিয়ে শরীফকে একটা ঘুষি দেয়। শরীফ রেগে গিয়ে কোমর থেকে ছুরি বের করলো। ছুরি দিয়ে অভ্রকে আঘাত করতে যাবে, অভ্র তখনই সরে যায়, আর ছুরিটা গিয়ে অভ্রের হাতে লাগে। বেশ খানিকটা কেটে যায়। আশরাফ সাহেব পুলিশকে ফোন দেয়। জেরিন গাড়ির ওপর এসে বসলো। জেরিন হলো সোহেল আহমেদের ছোট মেয়ে। দুটো ছেলেও আছে সোহেলের। সোহেল আহমেদ ক্ষমতার বলে এমপি হয়েছে। এর আগে অভ্র বাবা ছিল এমপি। সোহেলের বড় ছেলে আইন বিভাগে নিয়ে পড়াশোনা করে একজন বিশাল উকিল হয়েছে। এই জন্য সোহেল ইচ্ছে মতো অনেক জমি নকল কাগজ বানিয়ে নিজের করে নিয়েছে। মেজ ছেলে থাকে দেশের বাইরে বিজনেস করে, আর ছোট মেয়ে জেরিন ওর বাবার মতোই হয়েছে। যা মন চায় ঠিক ওটাই করবে জেরিন। যার কাছে যে জিনিসগুলো ভালো লাগবে জেরিন তার থেকে সেটাই কেড়ে নেবে। সবকিছুতেই ক্ষমতা দেখায় জেরিন। আজকেও তার ব্যতিক্রম নয়। জেরিনের এমন বাজে ব্যবহারের জন্য অনেকেই অপছন্দ করে তাকে। এলাকার প্রায় সব লোক মাঠে এসে জড়ো হয়েছে। নীরব সাহেবদের বাড়ির সব লোক এসে হাজির। কেউ কোনো কথা বলছে না। রাহুল সাহেব আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন রেখে ওয়াশরুমে বসে ওর মা নীলিমা বেগমের কথা ভাবছে। কি এমন হয়েছিল যেটা ওকে কেউ বলছে না? আর কেন তার মা এখানে আসে না? একটা অচেনা রহস্য রয়েছে তাতে, যা আবির জানতে চায়। রাহুল সাহেব নিশাদকে ডাক দেয়। নিশাদ কাছে এসে দাঁড়ালো। রাহুল সাহেব বলল, আবির কোথায়? হয় তাকে এখনই ডাকো, না হয় তাকে এখানে আসতে আটকাও। যে কোনো একটা করো, না হলে আবির আসলে এখানে বড় কিছু হবে। তাকে যদি পারো এখনই ডাকো, আর না হলে পরে তাকে কিছু বলার দরকার নেই। সে কোথায় দেখো। আচ্ছা আঙ্কেল, আমি দেখছি। জেরিন আশরাফের দিকে তাকালো, হাসতে হাসতে বলল, চেয়ারম্যান সাহেব, পুলিশ ডেকে কোনো লাভ নেই। থানার পুলিশ আমার দু পকেটে গোজা থাকে। চলে যান আপনারা। এখনো ভদ্রভাবেই বলছি, আমি যদি বেয়াদবি করি তাহলে সেটা হজম করতে পারবেন না। দেখো জেরিন, তুমি অন্যায় করছো। আমরাও চাই না তুমি এসবের মধ্যে থাকো। চুপ! আর একটা কথা বললে সোজা ওপরে পাঠিয়ে দেব। আসুক পুলিশ, ওদেরকে এখন কিছুই বলবি না। পুলিশের সামনে ওদের সবগুলোকে পেটাবো। নিশাদ আবিরের রুমের দরজার পাশে এসে দাঁড়ালো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরছে। দরজায় জোরে কড়া নাড়ার শব্দ পেল আবির। আবির বলল, কে এভাবে দরজা ধাক্কায় নাকি? আবির বের হ,
সব শেষ হয়ে গেল। ও তুই, দাঁড়া আসছি। আবির প্যান্ট পরে নিল, খালি গলায় দরজা খুলে দিল আবির। নিশাত আবিরের সিক্স প্যাক বডির দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। নিশাত বলা শুরু করে দিল, সেদিন তুই যাদেরকে পিটিয়েছিলি তোর মামার বাড়ির সামনে, শরীফ নাম, মনে আছে তোর? তো কি হয়েছে? পুলিশ আনছে নাকি? না, ওরা খেলার মাঠে পিলার বসাচ্ছে। অব্র আর তোর মামাকে মেরে মাঠেই ফেলে রেখেছে। কি? তুই যা, আমি আসছি। নিশাত দৌড়ে চলে যায়। আবির সাদা রঙের টি শার্ট পরে নিল। ফোন বের করে ডিসির কাছে ফোন দিল আবির। ফোন পকেটে গুজে বাইকের চাবি নিয়ে বের হলো। পুরো বাড়ি একদমই ফাঁকা। আবির নিচে নামলো। বাইকটা উঠোনের এক পাশে রাখা, একদিকে এক গাড়ি পুলিশ এসে হাজির। এলাকায় সব লোক এবার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশ এসে আশরাফ সাহেবকে সালাম দিল। আশরাফ সাহেব বলল, অফিসার, এদের সবগুলোকে থানায় ধরে নিয়ে যান। ওকে স্যার। অফিসার এগিয়ে আসতে থাকে শরীফের দিকে। তখনই ওনার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে এমপি সাহেবের কল। অফিসার তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে এমপি সাহেব বলল, অফিসার, তোমার জন্য 3টে অফার আছে, কোনটা নিবা? প্রথমটা হলো টাকা, দ্বিতীয়টা হলো বহুদূর ট্রান্সফার, যেখানে কেউ যাইতে চায় না, আর তৃতীয়টা হলো তোমার লাশ। বলো কোনটা চুজ করবে তুমি? অবশ্যই প্রথমটা নেব। আমি কিছুই করব না স্যার, শুধু দেখছি এবার কে বাধা দেয়। অফিসার থেমে যায়, ঘুরে আশরাফ সাহেবের দিকে তাকালো, কড়া গলায় বলল, আপনি কেন সোহেল স্যারের কাজে বাধা দিচ্ছেন? আপনি নিজের কাজ করুন, যা হচ্ছে তা দেখতে থাকুন। কি বলেছিলাম আঙ্কেল, চুপচাপ চলে যেতে? শুনলেন না। তখন আর কি, আমারই তো কাজ করতে হবে। ডোন্ট মাইন্ড আঙ্কেল। জেরিন জিপের উপর থেকে নামলো। স্নেহা আরো একটি বিয়ারের বোতল বের করে দাঁড়ালো। এদিকে আবির বাইক স্টার্ট দিয়ে বাড়ির বাইরে বের হলো। নিশাত আর রাহুল সাহেব আবিরের দিকে তাকায়। তিশা, রীতি সবাই তাকালো আবিরের দিকে। রাহুল সাহেব নিশাতকে বলল, এবার ওরা গেল রে। নিশার সাথে সাথেই প্রশ্ন করে, কেন আঙ্কেল? দেখতে থাকো শুধু। আবির মাঠের প্রবেশের রাস্তায় বাইক নিয়ে এসে জোরে টান দেয়। খেলার মাঠে এসে জোরে পিক আপ তোলে। ক্লাসিক চেপে রাখার জন্য বাইক বেশ শব্দ করেই উঠল। জেরিনেরা সবাই সেদিকেই তাকালো। আবির বাইক চালিয়ে জেরিনদের কাছে আসলো। বাইক থেকে নেমে দাঁড়ালো আবির। এ আবার কে? মনে হচ্ছে এই গল্পের হিরো। আবির এগিয়ে আসে। পুলিশ সহ সবাই আবিরকে দেখছে। জেরিন স্নেহার থেকে বিয়ারের বোতল নিতে যাবে, তার আগেই আবির এসে স্নেহার হাত থেকে বোতল কেড়ে নিল। বোতলের মুখ খুলে মুখে ঢেলে নিল। এক চুমুকেই বিয়ারের বোতলের সবটা বিয়ার খেয়ে ফেললো আবির। খালি বোতল জেরিনের জিপের ওপর রেখে দিল। নীরব সাহেবের দিকে তাকালো আবির। কয়েকবার ঘাড় এপাশ ওপাশ করে জিপ গাড়ির ওপর গিয়ে বসলো আবির। ওর মামার দিকে তাকিয়ে বলল, মামা, কে যেন তোমাকে প্রথম আটকেছিল? এই শরীফ আর তানজিম? থোবড়াটা এমন বানিয়ে দিয়েছে কে? ঘুষি মেরেছে কে? শরীফ? অব্র, তোর হাতে আবার কি হলো? ও, ছুরির আঘাত। নেভার মাইন্ড, কে মেরেছে শরীফ ওকে? ওই ছেলে। তুমি না সেই ক্রিকেটার যে চ্যাম্পিয়ন হয়েছিলে? আবির মাঠে নামে রান আপ হওয়ার জন্য নয়, চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে আসে। বাট ইটস নট গেম বস। তাই তোমাকেই বলছি, এখান থেকে সবাইকে নিয়ে চলে যাও। তোমাকে যদি মারি তাহলে ওদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না। বুঝলাম। আবির, সেদিন ঝামেলা করেছিলি, কিছুই বলিনি। এখান থেকে যা। যতদূর জানি জমিটা আমার মামার। নানু যাওয়ার পর মামা পেয়েছে। বাট তোরা কারা? আবির বস, এই যে দলিল। তোমার মামা টাকা নিয়েছিল আমার মামার থেকে, সেই সূত্রে জমি আমাদের। মামা? আবির, সবটা মিথ্যা। আমি টাকা নিয়েছিলাম, তবে জমির জন্য না। আমি নিয়েছিলাম। ব্যাস, যথেষ্ট বলছো। টাকা কেন নিয়েছো সেটা আমার জানার বিষয় না। আমার মামা বলেছে জমির জন্য টাকা নেয়নি। সো গো টু হোম। না হলে কি বল সালা, না হলে কি করবি তুই?
এলাকার বাপ আমরা, যা বলবো তাই হবে। হা 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 হা। সবাই নিজের এলাকার জোর দেখায়, বাঘ হয়, কিন্তু আমি তোদের এলাকায় বাঘ। তোদের যে এলাকায় হোক না কেন, আমি যে তোকে মেরে আসব, দেখি কে আমাকে আটকায়। অনেক হয়েছে আশরাফ আঙ্কেল। মামা, অব্র আর তানজিমকে নিয়ে সরে যান, আমি দেখছি। আবির কি করবে তো? যা বললাম সেটা করুন। আবির গাড়ি থেকে নামলো। কয়েকটা ছেলে হাতে স্টিক নিয়ে দৌড়ে আসতে যাবে আবিরের দিকে। আবির জিপ গাড়ির দরজার কাছে যায়, বিয়ারের খাঁচি থেকে একটা বোতল বের করে মুখ খুলে যাওয়ার শুরু করে। মুখ উঁচু করে ঠোঁট দিয়ে চেপে রেখে যাওয়া শুরু করলো। একটা ছেলে আবিরের খুব কাছে চলে আসলো, স্টিকটা পজিশন মতো নিয়ে আবিরের দিকে জোরে বাড়ি দিল। তারপর চিকন গোছের একটি ছেলে হকি স্টিক হাতে আবিরের কাছে এসে জোরে মারতে যাবে, এমন সময় আবির সেটা হাত দিয়ে ধরে ফেললো। আবির তখনও মুখ উঁচু করে কাচের বোতলে বিয়ার খাচ্ছে। হাত দিয়ে না ধরে আরো একটি ছেলে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আবিরকে হিট করতে যাবে, সে সময় আবির আরো একবার হাত দিয়ে লাঠিটা ধরে ফেললো। সবাই আবিরের অ্যাকশন সিনের দিকে তাকিয়ে আছে। রাহুল সাহেব নিশাদকে বলল, বললাম না এবার খেলা হবে, আমরা দর্শক এখন। নিশাদ সিটি বাজিয়ে উঠল। আবিরের বিয়ার খাওয়া শেষ হয়। একটা ছেলেকে গাড়ির সাথে জোরে ধাক্কা দিল, তারপর মুখ থেকে বোতল হাতে নিয়ে আর একটা ছেলের মাথায় মারে আবির। ছেলেটা মাটিতে পড়ে যায়। আবির জেরিনের কাছে আসে, নকল জমির দলিল জেরিনের থেকে কেড়ে নিল। সেটা ভাঁজ করে রুমাল বানিয়ে মুখ মুছতে শুরু করলো আবির। পুলিশ এগিয়ে আসছে দৌড়ে আবিরের দিকে। তখনই সে জেরিনের কোমরে থাকা পিস্তলটি টান দিয়ে নিয়ে ব্যাক এনে ট্রিগার ধরে পুলিশদের দিকে তাক করলো। পুলিশদের সামনে মাটিতে পরপর কয়েকটা গুলি চালালো আবির। পুলিশগুলো ভয়ে আর এগিয়ে আসে না। আবির শরীফের কাছে গিয়ে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে শরীফের দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। শরীফ গালি দিতে যাবে তার আগেই আবির কানের নিচে জোরে একটা থাবা বসিয়ে দেয়। শরীফ গিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে আবার ফিরে আসলো, যেন কোনো তামিল মুভির ফাইট সিন স্লো মোশনে চলছে। জেরিন ওর বাবাকে ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে কিছু পুলিশ আসলো সেখানে। এসেই আবিরকে চারপাশ থেকে ওয়েপেন নিয়ে আটকে রাখে। নিশাত রাহুল সাহেবকে বলল, আঙ্কেল তাড়াতাড়ি নিয়ে যান, পুলিশেরা তো আবিরকে ধরে নিয়ে যাবে। আরে ধুর, রিল্যাক্স করো তো, পুলিশ ওকে থানায় নিয়ে যাবে এখন। এখান থেকে থানা যদি 20 মিনিটের রাস্তা হয় তাহলে যেতে 20 মিনিট। কিছুক্ষণ আবির পুলিশের সাথে কথা বলবে, সেখানে হয়তো সময় লাগবে 10 মিনিট। তারপর ওরাই গাড়িতে করে নিয়ে আসবে বাসায়, ফিরতে 20 মিনিট। মোট 1 ঘন্টার মধ্যেই আবির বাড়িতে চলে আসবে। সো প্যারা নাই, চিল। নিশাত আবিরের বাবার কথা শুনে বোকা হয়ে গেল। কি সাংঘাতিক পিতারে! ছেলে থানায় যাচ্ছে পুলিশের সাথে, অথচ পিতা হয়ে রাহুল সাহেব কোনো চিন্তাই নেই, যেন ওটা থানা না, আবিরের শ্বশুর বাড়ি। রাহুল সাহেব মাঠের মধ্যে আসলো। আবিরকে এসে একটা পুলিশি হাত করা পড়ালো, সাথে তানজিম আর অভ্রকেও ছাড়েনি। নীরব আর আশরাফ পুলিশকে কিছু বলার জন্য এগিয়ে আসতে যায়, কিন্তু রাহুল সাহেব ওনাদের সামনে এসে থামিয়ে দিল। নীরব সাহেবের দিকে তাকিয়ে রাহুল বলল, ভাই চিন্তা নাই, আপনারা বাড়িতে চলুন, সকাল থেকে কেউ খাননি, খাওয়া দাওয়া করবেন, আবিরকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু আবিরকে পুলিশ, বললাম তো এসব কিছুই ভাবতে হবে না ওকে নিয়ে। আর তানজিম অবরোধের কথাও ভাবা লাগবে না, পুলিশেরা ওকে বেশি হসপিটালিটি দেবে। কে জানি। চলুন তো আপনারা। রাহুল সাহেব আর নিশাদ ওনাদেরকে নিয়ে চলে যায়। আবির নিশাদকে বাইকের চাবি দিল। জেরিনের লোকেরা সবাই গাড়িতে উঠে বসলো। জেরিন দাঁড়িয়ে আছে, আবিরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আবির জেরিনের দিকে তাকিয়ে চোখ মারে, একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। জেরিন অবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের এমন আচরণ জেরিনকেই নয়, অনেকেরই অবাক করে দিয়েছে, কারণ এমন সিচুয়েশনে যে কেউ ভয়ে কান্নাকাটি শুরু করে দেবে। আর আবির সরাসরি জেরিনকে কিস ছুড়ে দেয়। আবিরদেরকে নিয়ে পুলিশ গাড়িতে উঠলো। আবির গাড়িতে ওঠে, জেরিনের দিকে তাকিয়ে বলল, বাই জানু। অব্রের হাত থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আবিরের কাণ্ড দেখে সে না হেসে পারল না। হাসতে হাসতে বলল, ভাই থাম, অনেক হয়েছে, পুলিশের সামনে মেয়েটাকে পিচ করিস না। তুই পারিসও বটে রে।
দেখো তো জেরিনকে আমার সাথে তোমাদের ভাবি হিসাবে মানায় নাকি। এই জানো, ফিরে এসে তোমাকে নিয়ে সোজা কাজে অফিসে যাব। বসে যে রেডি থাকো। বাই জানো। একটা পুলিশ আবিরকে ধমক দেয়। জেরিন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি চলতে থাকে। পুলিশদের গাড়িতে ভ্যানে 3 জন অপরাধী যাচ্ছে। মেইন রাস্তায় উঠেই আবির রিধিকে দেখতে পায়, আর অভ্র দেখে অরিকে। অরি অভ্রের দিকে চিন্তাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর রিধি তাকিয়ে আছে আবিরের দিকে ভয়ের দৃষ্টিতে। রিধি ভাবছে, আবির কিছু হবে না তো? কি করব আমরা? সোহেল আহমেদ প্রভাবশালী একজন, পুলিশেরাও তার কথা মতো চলে। এবার অনেক কিছু খারাপ হতে যাচ্ছে। রিধি আবিরদের গাড়ি যত দূরে দেখা যাচ্ছে তত দূর দৃষ্টি মিলে কথাগুলো ভাবছিল। গ্রামের সব লোক যে যার মতো করে বাড়িতে চলে যায়। নীরব সাহেব বাড়ির মধ্যে চেয়ারে এসে বসলেন। পাশে আশরাফ সাহেব আর রাহুল সাহেবও আছে। সবাই রাহুল সাহেবের দিকে তাকিয়ে আছে। রাহুল সাহেব বেশ ভাবসাব নিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। আবির শপিং এ গিয়েছে, শপিং শেষ করে ফিরে আসবে। খালু মানে আঙ্কেল, আপনি এমন ভাবে বসে আছেন কেন? আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, কাউকে কিছুই করতে দিচ্ছে না। আপনি আরামসে বসে ফেসবুক করছেন, কি ব্যাপার? আরে তোমরাও আসো ফেসবুকে, গ্রুপ খুলে গ্রুপ চ্যাটিং করি। আমি এখনই বড় খালামণিকে ফোন দিচ্ছি, তিনি কিছু করবে। আপনি পাগল হয়ে গেছেন। দাও ফোন, স্পিকার দিবা, সবাই শুনুক সে কি বলছে। ওকে। তিশা আবিরের মা নীলিমা বেগমকে কল দিল। প্রথম রিং বাজার পর রিসিভ করলেন তিনি। তিশা উত্তেজিত হয়ে বলা শুরু করলো, খালামণি, আবির। হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবির তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। খালি আপনার হাবি বসে বসে ফেসবুক করছে। তোমরা তাহলে ইউটিউবিং করো, আর কি হয়েছে? এ তো চিন্তার কিছু নেই। আবির যেখানে থাকে সেখানে সে ছাড়া বাকি সবাই হ্যাপি থাকবে, কোনো প্রবলেম হবে না। বড় মামাকে এখানকার লোকজন এসে মারছিল, আবির এসে। আমার ভাই ঠিক আছে তো? কেমন আছে ও? কিছু হয়নি তো? নীলিমা বেগমের এতগুলো প্রশ্ন শুনে সবাই অবাক হয়। কারণ যে বোন তার ভাইয়ের উপর অভিমান করে আসে না এখানে, সেই বোন তার ছেলের থেকেও ভাইয়ের চিন্তায় উদ্গ্রীব হয়ে গেছে। নীরব সাহেব আরো বেশি অবাক হয়েছে, কিন্তু কিছুই বলছে না তিনি। সব ঠিক আছে, শুধু আবির আর তার বন্ধুদের থানায় পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা, আবিরকে নিয়ে ভাবতে হবে না। প্রতিটি মানুষই নিজ এলাকায় বাপ হয়, আর আবির ওই এলাকার বাপেরও বাপ না। মানে আবিরের ডায়লগ দিলাম, চিল করো। নীলিমা বেগম ফোন কেটে দিলেন। সবাই অবাক হচ্ছে, কারণ রাহুল আর নীলিমার ছেলের কোনো চিন্তাই এরা করছে না। বাকি সবাই চিন্তার শেষ যেন। রিধি এসে রিয়ার পাশে দাঁড়ালো, আস্তে করে জিজ্ঞেস করলো, রিয়া, তোমারও কি তোমার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে না? চিন্তা? তাও আবার ওই বাদর আবিরের জন্য? হ্যাঁ, চিন্তা হয় যখন ও খুব অসুস্থ থাকে, আম্মু আম্মু করে ডাকে। কিন্তু আম্মু বিজনেস সামলায়, অফিসে থাকে, দেখাশোনা আমিই করি, তখন ওর জন্য অনেক চিন্তা হয়। কিন্তু এসব পুলিশ বা সরকারি কাজে কিসের চিন্তা? আব্বু আম্মু বলেছে তো, প্যারা নাই, চিল। আবিরকে থানার সামনে আনা হলো। হেজলপুর পুলিশ থানা দপ্তর। আবিরদেরকে গাড়ি থেকে নামানো হলো। আবির নেমেই বলল, হাত থেকে হাত করাটা খুলুন, আমি পালাচ্ছি না, পালালে শুট করে দিয়েন। আবিরের কথা শুনে অফিসার হাত করা খুলে দিল। আবির সামনে হাঁটছে, পেছনে তানজিম আর অভ্র। অভ্রের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, এখন স্বাভাবিকই আছে সব। আবির থানায় প্রবেশ করলো। চারপাশে তাকাতেই হঠাৎ করে একদিকে চোখ আটকে যায় আবিরের। থানার বড় অফিসার হলো প্রিয়া রহমান। মাথায় চুলগুলো স্টাইলিশ করে বাঁধা, টাইট ইউনিফর্ম পরা, কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট অফিসার ফারাজ সাহেবকে জিজ্ঞেস করলো, কারা এরা?
নতুন চান্ত নাকি? নেশাজাত দ্রব্যসহ কি ধরা পড়েছে? না ম্যাম, ও হলো আবির। সোহেল আহমেদের লোকেদের ওপরে অ্যাটাক করেছে, তাই তুলে এনেছি। লকআপে পুরে দেই। আবির প্রিয়ার দিকে তাকিয়ে আছে, চুলগুলো হালকা লাল কালার করা। ডান পাশের চোখ বরাবর কিছুটা চুল মুখের সোজা নিচে নেমে আসেছে, সেগুলোর জন্য প্রিয়াকে আরো বেশি মিষ্টি লাগছে। আবির প্রিয়া থেকে চোখ সরাচ্ছে না। ফারাদ আবিরের সামনে এসে দাঁড়ায়, হাত ধরে টেনে নেবে। তার আগে আবির বলল, সামনে থেকে সর, পরীকে দেখছি, চোখ সরালে উড়ে যাবে, ডোন্ট ডিস্টার্ব। প্রিয়া চোখ বড় বড় করে তাকায় আবিরের দিকে। আবির কোনো দিক না তাকিয়েই প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়া সহ সব পুলিশই বেশ থতমত খেয়ে গেল আবিরের কথাগুলো শুনে। আবির ফারাদকে হাত দিয়ে সরালো, প্রিয়ার দিকে এগিয়ে দিয়ে দাঁড়ায়। আবিরকে দেখে প্রিয়া কিছুটা ভড়কে গেল, কিন্তু সাহস রেখে বলল, কি বললে তুমি আমার দিকে তাকিয়ে? সরি বলো, না হলে এটার জন্য তোমাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। ফারাদ এসে আবিরের পেছন থেকে লাঠি দিয়ে মারতে যায়, কিন্তু আবির সেটা ধরে ফেলে। প্রিয়ার দিক থেকে তখন চোখ সরল না আবির। কয়েকটা পুলিশ এগিয়ে আসতে থাকে। সে সময় থানার মধ্যে জেলা প্রশাসক, মেয়র সবাই প্রবেশ করলো। সাথে সাথে সব পুলিশগুলো স্যালুট করা শুরু করে দেয়। প্রিয়া আবিরকে সামনে থেকে সরে পিছনে এসে দাঁড়ালো। প্রিয়া বলল, স্যার আপনারা এখানে? কাকে ধরেছো তোমরা? চেনো তাকে? আবির নাম, এমপি স্যারদের লোককে পিটিয়েছে। কে ধরে এনেছে? ফারাদ। তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, তুমি সত্যতা না যাচাই করে ওনাকে ধরে এনেছো। তোমার চাকরি থেকে বের করে দেওয়া হলো। না, ও চাকরিতে থাকুক, ডিফেন্সের লোক না থাকলে, বল কাটিয়ে গোল না দিতে পারলে কোনো মজাই নেই। ওকে স্যার, চিন্তা নেই, আপনাকে কেউ আটক করবে না, ওরাই বাসায় রেখে আসবে। আচ্ছা, আপনারা এবার যান। ওকে স্যার। ওরা চলে গেল। থানা শুদ্ধ লোক সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। প্রিয়া আরো অবাক হয়। জেলার লোক, মেয়র সবাই এই আবিরকে স্যার বলে। এক কথায় থানা থেকে চলে গেল। কে এই আবির? তবুও এই ছেলের সামনে সাহস হারানো যাবে না। আমার দিকে তাকিয়ে কি সব বলছিল। আবির এগিয়ে যায় প্রিয়ার দিকে। একদম সামনে দাঁড়িয়ে আবির বলল, আমি তো সরি বলতে আসিনি। মানে? দোয়া নেওয়ার হিসেব করতে এসেছি। দেয়া নেওয়ার হিসাব মানে? তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন খাঁচার মধ্যে থেকে পাখি উড়ে চলে গিয়েছিল। সেদিন কেবল খাঁচার পাখিটা উড়ে যায়নি, উড়ে গিয়েছিল আমার মনের পাখিটাও। আর ইউ ফ্ল্যাটিং মিস্টার? খাঁচার পাখি তো ফিরে আনা যায়, কিন্তু আমার মনের পাখিটাকে কে ফিরে দিবে তুমি ছাড়া? এবার আমার মনের পাখিটা ফিরিয়ে দাও। তুমি কি পাগল? কি সব বলছো? মনের পাখি আমি কিভাবে ফিরিয়ে দেব? আবির এক পা দুপা করে প্রিয়ার খুব কাছে গিয়ে দাঁড়ালো। থানা ভর্তি কতগুলো পুলিশ আবিরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তানজিম আর অভ্র যেন আরো বেশি অবাক হচ্ছে। তানজিম অভ্রের কানে কানে বলল, দোস্ত, আবির না একটা জিনিস রে। এতগুলো পুলিশের সামনে থানার বড় অফিসারের মেয়ে পুলিশকেও ছাড় দিচ্ছে না। ও পুরোই ফ্ল্যাট করে দিয়েছে। প্রিয়া এবার গেল রে। চুপ থাক, শুধু দেখ কি হচ্ছে। আবির প্রিয়ার দিকে অগ্রসর হয়। ডান গাল সোজা বেয়ে আসা চুলের ওপর দিয়ে গালে আলতো করে কিস করলো আবির। থানার পুলিশেরা যেন ফ্রিজ হয়ে গেছে আবিরের এমন সাহস দেখে। প্রিয়া কেমন অন্যরকম গলায় বলল, এটা কি হলো? চোখের দিকে তাকিয়ে তোমার মন অবধি পৌঁছে যেতে পারি আমি। তোমার চোখের দিকে তাকিয়ে দেখছিলাম আমি। তোমার চোখের স্বপ্ন ছিল যে ছেলে প্রথম দেখায় তোমার মুগ্ধ হয়ে কিস করবে, তাকে তুমি ওই মায়াবী চোখে স্বপ্ন বানিয়ে বসিয়ে রাখবে। এসব কি বলছো? যে মন তোমার হরণে দুর্বল, সেখানে শুধু গর্দনা কেন, লিভার, কিডনি সবটাই দিয়ে দিব। শুধু হাড়টা তোমার জন্য রেখে দিব। বাই প্রিয়া। আবির প্রিয়ার হাত ধরলো। পকেট থেকে একটা কার্ড বের করে প্রিয়ার হাতে দিয়ে আবির বেরিয়ে যায়। থানা থেকে বের হওয়ার আগে হাবিলদারদের থেকে থানার গাড়ির চাবিটা নিয়ে আসে। আবির প্রিয়ার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল, তারপর বেরিয়ে আসে থানা থেকে। প্রিয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। থানার পুলিশগুলো প্রায় সব প্রিয়াকে গোল করে ধরে। ফারাদ বলল, ম্যাম থাকতে কিছু বললেন না কেন? প্রিয়া কার্ডটা ফারাদের দিকে বাড়িয়ে দেয়। ফারাদ দেখে আবির হলো বাংলাদেশের প্রধান বিচারপতি। তারপর ফারাদ বেরিয়ে আসে বাইরে।
আবিরেরা দাঁড়িয়ে আছে। ফারাদ এসে স্যালুট দিয়ে বলল, স্যার কিছু মনে করবেন না, আমি কি আপনাদের পৌঁছে দিতে পারি? আর স্যার সরি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। স্যার আমি এখনই ডক্টর ডেকে আনছি, ওনার হাতে শুশ্রূষার ব্যবস্থা করে দিচ্ছি। গুড। ওরা গাড়ি নিয়ে হসপিটালে আসে। অব্রকে নিয়ে ফারাদ ডাক্তারের কাছে যায়। এদিকে প্রিয়া ওর চেয়ারে বসে আছে। আবিরের কথাগুলো সে শুরু থেকে ভাবছে। আবির ছাড়া ওকে কখনো কেউ এভাবে বলেনি। কেমন যেন প্রিয়ার মনে আবিরের প্রতি মায়া জাগিয়ে দিয়েছে। নীরব সাহেব পাইচারি করছে। অব্র আর তানজিমের বাবা ওনাদের বাড়িতে এসে বসে আছে। রাহুল সাহেব সবাইকে চিন্তা করতে বারণ করছে। তবু ছেলেরা না ফেরা অবধি সবাই চিন্তায় ভেঙে পড়ছে। কিছু সময় পর অব্রকে সাথে নিয়ে বের হয় ফারাদ। ফারাদ গাড়ি চালাচ্ছে, ওরা তিনজন পেছনে বসে আছে। অব্র আস্তে করে আবিরকে বলল, তুই প্রিয়াকে আগে থেকে জানতি? না, আজকেই প্রথম দেখলাম। পুলিশ তো, তাই একটু বেশি ফ্ল্যাট করলাম। পুলিশ তো কি হয়েছে, মেয়ে তো নাকি? আর যেখানে মেয়ে আছে সেখানে আবিরের প্লে বয় গেম তো শুরু হবেই। তুই জিনিয়াস মজনু রে, তুই জিনিয়াস মজনু। এখন যদি প্রিয়া তোর কথায় ফেসে প্রেমে পড়ে তাহলে? কারো প্রেমে পড়াটা একান্ত নিজের প্রবলেম, আমার কি আসে যায়? বুঝেছি। ওরা বাড়ির দিকে আসতে থাকে। তারপর, হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।